চলবে। একই বন্ধনে বাঁধা দুজনে। পর্ব শেষ। নীলাশা চৌধুরী। রোহান কুহুকে এক প্রকার টেনে হিঁচড়ে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে শুরু করেছিল, কিন্তু তখনই হাসপাতালের করিডোরে এক অপ্রত্যাশিত গুলির আওয়াজ শোনা গেল। আওয়াজটা এতই তীব্র ছিল যে পুরো হাসপাতাল যেন কাঁপছিল। রোহান তৎক্ষণাৎ কুহুকে পিছনে টেনে নিল এবং তার দিকে একটি সুরক্ষিত কোণায় ঢুকিয়ে দিল। কুহু, কিছু হবে না। তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি পরিস্থিতি দেখতে, রোহান দ্রুত বলল। কুহু কাঁপতে কাঁপতে বলল, কি হচ্ছে? শত্রুরা এত কাছাকাছি চলে এসেছে? রোহান তার চোখে চোখ রেখে বলল, বাধা দেবার সময় এখন নেই, তুমি এখানেই থাকো। আমি নিশ্চিত করব যে সবাই নিরাপদ থাকবে। রোহান ছুটে গেল হাসপাতালের প্রধান কক্ষের দিকে, যেখানে সিকিউরিটি গার্ডরা ইতিমধ্যেই সতর্ক হয়ে কিছু পরিকল্পনা করছিল। পুরো হাসপাতাল জুড়ে একটি অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিভাবে শত্রু এত অল্প সময়ে হাসপাতালের ভিতরে ঢুকতে সক্ষম হলো তা ছিল এক রহস্য। রোহান সিকিউরিটি প্রধানের কাছে গিয়ে বলল, শত্রু এখানেই, এটা একটা বড় পরিকল্পনা হতে পারে। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং কুহু, আমি তাকে কিছু হতে দেব না। সিকিউরিটি প্রধান দ্রুত তৎপর হয়ে বলল, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু তারা অনেক সজাগ। এই মুহূর্তে আমাদের পুরো হাসপাতাল সুরক্ষিত করতে হবে। ঠিক সেই সময় একাধিক সিকিউরিটি গার্ড হাসপাতালের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শত্রুদের খোঁজে। কিন্তু শত্রু অত্যন্ত কৌশলে মুভ করছিল। একাধিক মুখোশধারী লোক হাসপাতালের ভিতরে ঢুকে নিরাপত্তার বেষ্টনী ভেঙে ফেলেছিল। গুলি চালানোর পরও তারা দ্রুত পালিয়ে যাচ্ছিল। রোহান একদম স্থির হয়ে তার পরিকল্পনা তৈরি করতে শুরু করল। এই সময় হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা, সিসিটিভি এবং সিকিউরিটি গার্ডদের মধ্যে যে যোগাযোগ ছিল তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুহু তখনও সুরক্ষিত কোণায় বসে রোহানের ফিরে আসার অপেক্ষা করছিল। তার চোখে ভয়, কিন্তু তার ভিতরে রোহানকে হারানোর চিন্তা ছিল সবচেয়ে বড় আতঙ্ক। ঠিক সে মুহূর্তে রোহান আবার কুহুর কাছে ফিরে আসে। তার চোখে কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু মুখে ছিল দৃঢ়তা। কুহু, আমরা নিরাপদে আছি, কিন্তু শত্রু খুব কাছাকাছি চলে এসেছে। আমাদের আরও সতর্ক থাকতে হবে। এখন তুমি আমার সঙ্গে চলে আসো, আমি তোমাকে সুরক্ষিত স্থানটায় নিয়ে যাব, রোহান বলল। কুহু অল্প সময়ের জন্য নিশ্চুপ হয়ে রোহানের দিকে তাকিয়ে বলল, আপনি তো আমাকে কখনো ছেড়ে যাবেন না রোহান? রোহান তার হাত শক্ত করে ধরে বলল, এখনো কিছু হয়নি কুহু। কিছু হবে না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তবে এর পরের মুহূর্তে বাহিরে থেকে একটি গুলি আর এক তীব্র আওয়াজ শোনা গেল। হাসপাতালটা যেন আবার এক ঝড়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালের করিডোরে তীব্র গুলির শব্দ আরও উচ্চারিত হয়ে উঠছিল। পুরো হাসপাতাল যেন এক ভয়াবহ অন্ধকারে ডুবে যাচ্ছিল। রোহান কুহুকে নিয়ে দ্রুত একটি নিরাপদ স্থানে পৌঁছাতে চাইল, কিন্তু সেখানেও শত্রুর উপস্থিতি ছিল। সিকিউরিটি গার্ডরা যেভাবে প্রতিরোধ করার চেষ্টা করছিল তাও ব্যর্থ হচ্ছিল। রোহান কুহুকে সুরক্ষিত একটি রুমে নিয়ে ঢুকিয়ে দরজা আটকে দিল। তারপর নিজেও বাইরে গিয়ে সিকিউরিটি গার্ডদের সাথে মিলিত হতে চলল। তার চোখে ছিল এক অদ্ভুত উদ্বেগ এবং প্রতিশ্রুতি, কুহুকে রক্ষা করতে হবে, সে কিছুতেই তাকে হারাতে চায় না। কুহু এক মুহূর্তের জন্য চুপ ছিল, তারপর তার চোখে কিছুটা হতাশা ও উদ্বেগ ছড়িয়ে পড়ল। সে জানত রোহান তার জন্য সবকিছু করবে, কিন্তু এই বিপদ থেকে বের হওয়া খুবই কঠিন। বাহিরে শত্রুরা আক্রমণ অব্যাহত রাখছিল। তাদের মধ্যে একজন তীব্রভাবে সিকিউরিটি গার্ডদের উপর আক্রমণ চালাচ্ছিল, অন্যরা হাসপাতালের বিভিন্ন স্থান ধরে দ্রুত এগিয়ে যাচ্ছিল। এটি ছিল তাদের পরিকল্পনার এক বড় অংশ। শত্রুরা জানত কুহু এখানে আছেন এবং তারা তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে চায়। রোহান তৎক্ষণাৎ সিকিউরিটি গার্ডদের কাছে গিয়ে বলল, আমাদের একটি প্ল্যান চাই, তাদের আটকাতে হবে। আমরা যদি দ্রুত কিছু না করি কুহুকে ঝুঁকিতে ফেলতে পারি। একজন গার্ড দ্রুত বলল, তারা পেশাদার রোহান। আমরা তাদের দ্রুত চিহ্নিত করতে পারছি না। তবে আমাদের হাসপাতালে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে, এটা খুব বড় বিপদ হতে পারে। এই সময় রোহান একটি চিন্তা মাথায় পেল, হাসপাতালের ভিতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিছু ধোঁয়াশা থাকতে পারে। সে দ্রুত সিসিটিভি রুমে পৌঁছালো। তবে তার চোখে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন সে দেখতে পেল যে অনেক ক্যামেরার ফুটেজ নেই, সবগুলো বিকল হয়ে গেছে। তখনই বুঝতে পারল শত্রু খুবই পরিকল্পিতভাবে এগোচ্ছে এবং তাদের লক্ষ্য কুহু। সে অবিলম্বে সিকিউরিটি প্রধানকে জানালো, তাদের আমাদের সিস্টেমে হ্যাক করার চেষ্টা করেছে, এই মুহূর্তে সবকিছু বন্ধ করে দিন যেন তারা কোন তথ্য বের করতে না পারে। এরপর রোহান কুহুকে জানালো যে তাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। কুহু কিছুতেই একা থাকবে না। আমাদের এখনই এই হাসপাতাল থেকে চলে যেতে হবে, তাদের আমাদের অনুসরণ করতে সময় লাগবে না। কুহু তার হাত শক্ত করে ধরল, চোখে কিছুটা ভয় আর সংকট। আমরা কোথায় যাব রোহান?
রোহান তাকে অদৃশ্য এক স্থির দৃষ্টিতে দেখে বলল, যতদূর সম্ভব সুরক্ষিত জায়গা এবং আমাদের যতটুকু সময় আছে ততটুকু সময় তোমাকে নিরাপদ রাখতে হবে। তবে তখনই হাসপাতালের ভেতর থেকে এক তীব্র আওয়াজ শোনা গেল, যেন ভয়াবহ বিপদ এখন খুবই কাছাকাছি চলে এসেছে। গভীর রাতের মধ্যে সেই তীব্র আওয়াজের পর হাসপাতালের ভেতরে সবার মনে ভয় ও শঙ্কা ছড়িয়ে পড়েছিল। শত্রুর আক্রমণ আরও তীব্র হতে শুরু করেছিল এবং কুহু ও রোহানের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে যাচ্ছিল। হাসপাতালটি যেন একটি যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গিয়েছিল, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল ভয় ও অনিশ্চয়তায় পূর্ণ। রোহান দ্রুত কুহুকে নিয়ে সুরক্ষিত স্থান থেকে বের হয়ে আসতে চাইল। আমরা যত দ্রুত সম্ভব হাসপাতাল ছেড়ে চলে যেতে হবে, তারা আমাদের পিছু নিতে পারে, রোহান বলল, তার কণ্ঠে তীব্র উদ্বেগ। কুহু যদিও কিছুটা শঙ্কিত ছিল, তবে রোহানের দৃঢ়তায় সাহস পেল। তুমি কি মনে কর আমরা বের হয়ে যেতে পারব? কুহু প্রশ্ন করল, তার চোখে আতঙ্ক স্পষ্ট ছিল। হ্যাঁ, তবে আমাদের প্ল্যানটা ভালোভাবে করতে হবে, রোহান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল। একটা নিরাপদ রাস্তা আছে যেখান দিয়ে আমরা বের হতে পারব। তারা করিডোর দিয়ে ছুটে চলল, কিন্তু ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে কিছু অন্ধকার মুখ শেলফে দেখা দিল। তারা প্রায় একদম কাছাকাছি চলে এসেছিল। এক মুহূর্তের জন্য পুরো করিডোর স্তব্ধ হয়ে গেল। রোহান দ্রুত কুহুকে এক পাশে টেনে নিয়ে দিল, তার শরীর একেবারে কাঁপছিল। ঠিক তখনই এক ব্যক্তি কালো মুখোশ পরে এগিয়ে এল। তার হাতে ছিল একটি বড় বন্দুক এবং সে রোহান ও কুহুকে লক্ষ্য করে হেসে বলল, তোমরা কোথায় পালাবে রোহান? আমার হাতে তোমরা এখন নিরাপদ নয়। রোহান তার চোখে সাহস এবং রাগ নিয়ে বলল, তোমরা আমাকে কিছু করতে পারবে না। আমি যতক্ষণ বেঁচে আছি কুহুকে কোনো হার্ম করতে দিব না। কুহু রোহানের পাশে দাঁড়িয়ে ছিল, তার চোখে আতঙ্ক ছিল, তবে রোহানের পাশে থাকতে তাকে একটু শান্তি পেয়েছিল। সে মনে মনে প্রার্থনা করতে লাগল, আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। মুখোশধারী ব্যক্তি এক পা এগিয়ে এসে বলল, তুমি কিছুই করতে পারবে না রোহান। আমি জানি তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতাকে। তবে রোহান তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানালো, তুমি যা ভাবছো তা কিছুই না। তোর বিরুদ্ধে আমার অনেক কিছু আছে যা জানলে তুই আরও ভয় পাবি। তারপর এক প্রকার তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই সিকিউরিটি গার্ডদের মধ্যে থেকে এক বীর সেনা আসলো এবং মুখোশধারী ব্যক্তির দিকে তন্দু তাক করল। হাতে হাত রেখে কিছু করার সুযোগ আর নেই। এই মুহূর্তে কিছু সেকেন্ডের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করল। শত্রুর গোষ্ঠী ধীরে ধীরে পিছু হটতে থাকলো এবং রোহান ও কুহু একেবারে ঝুঁকি মুক্ত হয়ে গেছিল। তবে তাদের সামনে আরও অনেক ঝুঁকি ছিল। শত্রুদের পরিকল্পনা সহজ ছিল না, তারা আবার ফিরবে কি না তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। রোহান কুহুকে দেখে বলল, কুহু, আমাদের এখনো পুরোপুরি নিরাপদ হতে হবে। আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার পর একেবারে সুরক্ষিত স্থান খুঁজে বের করতে হবে। কুহু রোহানের হাত শক্ত করে ধরে বলল, আপনি কি মনে করেন আমরা নিরাপদ হয়ে উঠতে পারব? রোহান এক পলক চোখের দিকে তাকিয়ে বলল, আমরা একসাথে আছি কুহু। যতদিন আমি বেঁচে আছি তুই নিরাপদ থাকবি। তাদের যাত্রা তখনও শেষ হয়নি, নতুন বিপদের মুখোমুখি হতে হতে তারা একে অপরকে আগলে রাখল। কুহু ভয় ভরসার চোখে রোহানের দিকে তাকিয়ে বলল, ওরা কারা? আর আপনার হাতে রিভলভার কেন? আপনাকে তো আগে কখনো এভাবে দেখাইনি। প্লিজ আমাকে বলেন। আমার খুব ভয় করছে। রোহান কুহুর হাত শক্ত করে ধরে বলল, কুহু, আমি তোকে সব বলবো, কিন্তু এখন নয়। এখন আমাদের এখান থেকে বের হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই শুধু বিশ্বাস কর আমি আছি তোর পাশে। কুহু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রোহানের মুখে দৃঢ়তা দেখে চুপ হয়ে গেল। তার ভিতরে এক অজানা আতঙ্ক এবং বিশাল প্রশ্নভরা ছিল। রোহানের ভ ল ভা ধরে রাখার দৃঢ় ভঙ্গি দেখে তার মনে সন্দেহ দানা বাঁধছিল। তবে তার চোখে রোহানের প্রতি ভরসাও ছিল। রোহান বলল, এখন কিছু জানতে চেও না কুহু। শত্রুরা আমাদের জীবনের পিছু নিয়েছে। আমি যে ভ ল ভা টা বহন করছি সেটা তোমাকে রক্ষা করার জন্য। কারণ আমি জানি তারা কতটা ভয়ঙ্কর। কুহু ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো, যদিও তার মনে প্রশ্নের পাহাড় তৈরি হচ্ছিল। আপনি আমাকে কখনো মিথ্যা বলবে না, তাই তো? কুহু ধীরে ধীরে বলল। রোহান তার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তুই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুহু। আমি মিথ্যা বলবো না। তবে এখন সময়টা কথা বলার নয়, বরং তোকে রক্ষা করার। বহিরাগত দরজা দিয়ে কুহুকে নিয়ে পার্কিং এরিয়াতে পৌঁছালো রোহান। সেখানে তাদের ড্রাইভার ছিল। ড্রাইভারটা তাদের ডিপার্টমেন্টের একজন ছিল এবং হাতে অস্ত্রও ছিল। ড্রাইভারটি বলল, স্যার দ্রুত উঠুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। রোহান বলল, আমি তোমাকে যেই লোকেশন বলবো সেই লোকেশনে যাবা। কুহু ভয়ে রোহানকে জাপটে ধরে আছে।
রোহানও তাকে আগলে নিয়ে বলল, ভয় পেও না প্রিয়তমা, আমি আছি তোমার পাশে, তাহলে ভয় কিসের? নিজের বাহু ডোরে নিব আগলে। কুহু রোহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল, তার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কোথায় যাচ্ছি আমরা? কুহু অবশেষে জিজ্ঞেস করল। তার কণ্ঠে এক ধরনের উদ্বেগ ছিল, কিন্তু রোহান তার মুখে একটি সান্ত্বনার হাসি ফুটিয়ে বলল, আমাদের আরেকটি বাড়ি আছে, সেখানেই যাচ্ছি। সেখানে মা, ভাই, বোন, ভাবিমা সবাই আছেন। সেখানেই নিরাপদ। কুহু কিছুটা আশ্বস্ত হয়ে তবে পুরোপুরি শান্ত হতে পারল না। সে জানত কোথাও না কোথাও শত্রুর হাত এখনো পেছনে থাকতে পারে। কিন্তু রোহান, এই বাড়ি কোথায়? সে আবার প্রশ্ন করল, এবার একটু বেশি জানতে চাওয়া ছিল তার কণ্ঠে। এটা এক নিরাপদ স্থান, রোহান কিছুটা রহস্যময়ভাবে বলল, যেখানে শত্রু আমাদের ধরতে পারবে না। আমরা এখন একটু নিরাপদ জায়গায় পৌঁছাতে যাচ্ছি, তারপর বাকিটা আমি দেখব। গাড়ি চলতে থাকলো এবং কুহু ভাবতে লাগলো, এই নতুন জায়গায় কি তাদের জীবনের অজানা রহস্যগুলো খোলাসা হবে? তবে রোহান তার পাশে ছিল এবং সে জানত যতদিন রোহান তার পাশে থাকবে ততদিন কিছুই তাদের ক্ষতি করতে পারবে না। একের এক রাস্তা পেরিয়ে বিপদ মাথা নিয়ে অবশেষে পৌঁছালো তারা বাড়ি। গাড়ি অবশেষে একটি শান্ত নিঃসঙ্গ জায়গায় এসে থামল, একটি বড় আধুনিক বাড়ির সামনে। বাড়িটি একদম নিরাপদ এবং দূরবর্তী মনে হচ্ছিল, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এটাই আমাদের গন্তব্য, রোহান বলল, তার চোখে একটি গভীর বিশ্বাস ছিল। কুহু গাড়ি থেকে নামল এবং চারপাশে তাকালো। বাড়ির সন্নিকটে এক বিশাল বাগান ছিল, যে বাগানে সবকিছু শান্ত, নিরিবিলি আর সবুজে মোড়া ছিল। বাড়ির দরজা খুলে গেল এবং রোহান এক হাতে কুহুর হাত ধরে তাকে ভিতরে নিয়ে গেল। তারা প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে একদম পরিচিত মুখ বেরিয়ে এল, রোহানের মা, ভাই, বোন এবং ভাবিমা। তাদের চোখে অসীম ভালোবাসা এবং উদ্বেগ ছিল, যেন তারা দীর্ঘদিন পর পরস্পরকে দেখছে। কুহুর চোখেও পানি চলে এল, কারণ সে এতদিন যে নিরাপত্তার অভাব অনুভব করছিল, আজ সেটি এখানে এসে পূর্ণতা পেল। কুহু, তোমার জন্য অনেক চিন্তা ছিল। রোহানের মা কুহুকে উষ্ণভাবে আলিঙ্গন করলেন। রোহান তার দিকে তাকিয়ে বলল, এখন আমরা নিরাপদ। কিন্তু শত্রু এখনো আমাদের পিছু ছাড়বে না। আমাদের প্রস্তুত থাকতে হবে। রোহানরা বাড়ির ভিতরে গিয়ে বসতে সবাই রোহানকে ঘিরে ধরল, কারণ রোহানকে এইটা জানার জন্য। রোহান এক মুহূর্ত চুপ থেকে গভীরভাবে সবার দিকে তাকালো, তারপর এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আমি সিআইডি। সবার মুখে বিস্ময়ের ছাপ পড়ল। কুহু, স্মৃতি, ভাবিমা, রোহানের মা সবাই একে অপরকে অবাক চোখে দেখল। সবাই অবাক হলেও একমাত্র রৌনক হয়নি, কারণ সে আগের থেকে জানত। তাদের মনে একটাই প্রশ্ন, রোহান এতদিন যা কিছু করেছে তার পিছনে কি সত্যিই কোনো গোপন পরিকল্পনা ছিল? রোহান আরও কিছুটা এগিয়ে এসে বলল, আমি আসলে একজন সিআইডি কর্মকর্তা। তবে আমাকে কখনোই প্রকাশ্যে আসতে হয়নি, কারণ আমি তোমাদের মধ্যে একজনের মতোই ছিলাম। আমি শত্রুদের ওপর নজর রেখেছিলাম, কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। রোহানের মা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, তুমি কেন আমাদের কিছু জানালে না? শত্রুদের ওপর নজর রেখেছিলাম, কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। রোহানের মা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, তুমি কেন আমাদের কিছু জানালে না? আমাদের এতদিন অজানা রেখে দিলে? রোহান মাথা নিচু করে বলল, আমার কাজ ছিল তোমাদের নিরাপদ রাখা, তাই আমি কিছু জানাতে পারিনি। তবে এখন পরিস্থিতি এতটাই গুরুতর যে তোমরা সবাই জানো, আমরা যদি একসাথে না থাকি তবে বিপদ আসতে পারে। কুহু রোহানের দিকে কিছুটা শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আপনার কাজ কি ছিল এতদিন? আমাদের এত কাছাকাছি থাকতেন আমাদের বিপদের থেকে দূরে রেখেছিলেন? রোহান ধীরে ধীরে কুহুর দিকে ফিরে বলল, এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল কুহু। আমি জানতাম তুই বা মা বা স্মৃতি যদি জানতো তাহলে তোমরা কখনোই শান্তি পেতে না। আরও একটা কারণে বলেনি, পরে জানতে পারবে। কিন্তু এখন আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আমি তোমাদের একা কিছু করতে দেব না। স্মৃতি একটু মুচকি হেসে বলল, তাহলে তুমি এতদিন কি করছিলে ভাইয়া? আমাদের অজান্তে শত্রুদের নজরদারি করছিলে? রোহান মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এই কাজটা শুধু একা করা সম্ভব নয়। আমরা সবাই একসাথে থাকলে শত্রুরা আমাদের কিছুই করতে পারবে না। ভাবিমা তার চিন্তাভাবনায় প্রবাহিত হয়ে বললেন, তাহলে আমাদের এখন কি করতে হবে? রোহান দৃঢ়ভাবে বলল, আমরা তাদের প্রতিরোধ করতে পারব, তবে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। এখন থেকে কোনো ভুল আমরা নিতে পারি না। রোহান গভীর চিন্তায় কিছু সময় স্থির থাকল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমাকে হাসপাতালে যেতে হবে। পরিবেশটা কেমন, সোহেল, অগ্নিপূজা, ওরা কেমন আছে, কি করছে, কতটা সামলাচ্ছে, সব কিছু জানতে হবে। কুহু তার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি তো জানেন শত্রুরা এখনো আমাদের পিছু ছাড়েনি। যদি আবার বিপদে পড়েন? রোহান কুহুকে একনিষ্ঠভাবে দেখিয়ে বলল, কুহু, আমি জানি তুই উদ্বিগ্ন, কিন্তু এই মুহূর্তে হাসপাতালে আমাকে থাকতে হবে।
সোহেল, অগ্নি, পূজা সবাই সেখানে রয়েছে। তাদের অবস্থা জানতে পারলেই আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারব। রোহানের মা কিছুটা চিন্তা করে বললেন, তোমার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত রোহান। কিন্তু তোমার কাজটা গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব ফিরে আসো। রোহান মায়ের দিকে তাকিয়ে নীরবে মাথা নাড়ে। বিশ্বস্ত হতে হবে মা। আমি নিরাপদেই ফিরে আসব। তারপর রোহান কুহুকে একটি দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এখানে থাক এবং নিরাপদ থাক। সবকিছু ঠিক হয়ে যাবে, আমি ফিরে আসব। রোহান দ্রুত বেরিয়ে আসার প্রস্তুতি নিল। পরিবারের সবার মুখে উদ্বেগ ছিল, কিন্তু তার তো থেমে থাকলে চলবে না, সে একজন সিআইডি অফিসার, তার অনেক দায়িত্ব। রোহান দ্রুত হাসপাতালের দিকে রওনা হলো। রোহান একে একে হাসপাতালের ভিতরের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে শুরু করল। সোহেল এবং অগ্নি, পূজা তাদের প্রাথমিক কাজ করেছে, কিন্তু পরিস্থিতি এখনও শঙ্কাস্পদ ছিল। গুলির শব্দ, হামলার আশঙ্কা এবং শত্রুদের উপস্থিতি, সব কিছুই তাকে ভাবাচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর পর রোহান সোজা সোহেলের কাছে গেল। সোহেল তার মুখে অস্থিরতা এবং ক্লান্তির ছাপ নিয়ে রোহানকে দেখে বলল, সব কিছুই এত দ্রুত ঘটছে রোহান। শত্রুরা অদ্ভুতভাবে মুভ করছে। আমরা যা ভাবছিলাম তা থেকে অনেক বেশি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোহান মাথা নাড়িয়ে বলল, তুই কি জানিস? তাদের পরিকল্পনা সম্পর্কে কিছু জানতে পারেছ? সোহেল একটু থেমে গিয়ে বলল, তারা হাসপাতালটাকে পুরোপুরি লক্ষ্য করেছে। তারা জানে যে কুহু এখানে আছে এবং তাদের লক্ষ্য তাকে যেকোনো মূল্যে খুঁজে বের করা। তবে এখন পর্যন্ত আমরা তাদের মুখোশধারী গোষ্ঠীকে থামাতে পারিনি। রোহান এক মুহূর্ত চুপ থেকে বলল, তবে কিছু সময়ের মধ্যে আমরা তাদের আটকাতে পারব। তুই ঠিক মতো নজর রাখো। রোহান দ্রুত হাসপাতালের অন্য প্রান্তে চলে গেল, যেখানে অগ্নি, পূজা এবং সিকিউরিটি গার্ডরা নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করার চেষ্টা করছিল। পুরো হাসপাতাল একটি অস্থির পরিবেশে ডুবেছিল। রোহান জানত এই মুহূর্তে তাকে কেবল সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং তার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে যাতে কুহু এবং তার পরিবার নিরাপদ। সোহেল, আমি চাই সবাইকে বিভক্ত না করে একত্রে রাখো। শত্রু যখনই আসবে তারা আমাদের একত্রিত দেখতে চায়, রোহান বলল। হাসপাতালের বাইরে পুরো এলাকা চেক করো যেন কোনো সন্দেহজনক আচরণ না থাকে। সোহেল মাথা নেড়ে বলল, বুঝেছি রোহান। আমরা সাবধানে কাজ করব। এই মুহূর্তে রোহান দ্রুত কুহুকে ফোন করল। কুহু তার ভয় কাঁপছিল, কিন্তু রোহানের গলায় দৃঢ়তা শুনে তার মন কিছুটা শান্ত হল। কুহু, সবাই নিরাপদ তো? আমরা শীঘ্রই চলে আসব। ভয় পেও না। রোহান বলল। হ্যাঁ রোহান, আমরা সুরক্ষিত আছি। কিন্তু আপনার জন্য ভয় পাচ্ছি, কুহু উত্তর দিল। রোহান হাসি দিয়ে বলল, কিছু হবে না কুহু। তুমি আমার সাথে আছো আর আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। তারপর রোহান সোহেল ও অন্যান্য গার্ডদের নির্দেশনা দিয়ে কুহু এবং তার পরিবারকে একত্রিত করার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। তাদের পুরো গ্রুপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা দ্রুত চলে যেতে শুরুর আগেই পুরো এলাকা খতিয়ে দেখতে রোহান হাসপাতালের বাইরে বের হয়ে গেল। রোহান তার টিমের সঙ্গে হসপিটালের বাইরে বের হয়ে মুখোশধারীদের সঙ্গে গুলি বিনিময় করছিল। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছিল। একের পর এক গুলি চলে যাচ্ছিল, কিন্তু রোহান ও তার টিম খুবই দক্ষতার সঙ্গে প্রতিরোধ করছিল। অবশেষে কিছু সময় পর রোহান এবং তার টিম সদস্যরা মুখোশধারীদের আটক করতে সক্ষম হল। একজন মুখোশধারী, যিনি একটি সুরক্ষিত স্থানে লুকানো ছিলেন, রোহানকে দেখে বলল, তুমি আমাকে আটকাতে পারবে না রোহান। তুমি জানো না আমি কে? রোহান চেপে ধরে বলল, বা ই ন চো দে র বাচ্চা, তোরা শুধু ভয় সৃষ্টি করতে এসেছিস, কিন্তু তোরা জানিস না আমি কেমন আর কতটাই আমার তেজ। তারপর টিমের সদস্যরা মুখোশধারীদের ঘিরে ফেলল এবং তাদের অস্ত্র লো বাজেয়াপ্ত করল। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। রোহান তার টিমকে নির্দেশ দিয়ে বলল, এখন যেভাবে হাসপাতালের পরিবেশ দেখে এসেছি, এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাওয়া উচিত। এভাবেই রোহান তার টিমের সাথে পরিস্থিতি সামাল দিল এবং হাসপাতালের আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করল। রোহান এবং তার টিম অবশেষে মুখোশধারীদের আটক করে তাদের হাত পা বাঁধা অবস্থায় পুলিশকে সোপর্দ করে দিল। পুলিশ দ্রুত তাদের হেফাজতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল। রোহান এক নজর পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, এদের থেকে যত দ্রুত সম্ভব তথ্য বের করতে হবে। পুলিশ অফিসার মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না রোহান। আমরা এই বিষয়টি হাতে নিচ্ছি। এরপর রোহান তার টিমকে নির্দেশ দিল, সবকিছু যেন শান্ত থাকে, আমরা এখন বাড়িতে ফিরে যাব। রোহান তার টিমের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যুদ্ধ শেষ হয়নি। আজ রাতে আমাদের আরও বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে। 4 জন বড় অপরাধীর মাথা ধরতে হবে। তাই তোমরা সবাই বাড়ি ফিরে গিয়ে রেস্ট করো, কাল আবার প্রস্তুত থাকতে হবে। টিমের সদস্যরা মাথা নেড়ে সম্মতি দিল।
তারা সবাই জানত রোহান কখনো হালকা কথা বলে না। তার প্রতিটি নির্দেশ বাস্তবতার সাথে সম্পৃক্ত। তাই সবাই দ্রুত তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আলাদা হয়ে গেল। এরপর রোহান টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রস্তুতির পরিকল্পনা চূড়ান্ত করল। তাদের লক্ষ্য ছিল নির্দিষ্টভাবে 4 জন অপরাধী নেতাকে ধরতে হবে যারা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত। রোহান জানত এই লড়াই আরও কঠিন হতে চলেছে, কিন্তু তার দৃঢ় সংকল্প ছিল কুহু এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই অপরাধীদের পরাজিত করতেই হবে। এভাবে তারা প্রস্তুত হতে শুরু করল। তাদের কঠিন যাত্রা এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছিল। গাড়িতে উঠেই রোহান সোজা বাড়ির দিকে রওনা দিল। পথের মধ্যে তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা, যেন সে জানত এখন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কুহুকে নিরাপদে রাখা, তার পরিবারকে রক্ষা করা। আর তারপরেই শুরু হবে আসল লড়াই। বাড়িতে পৌঁছানোর পর রোহান দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করল। বাড়ির সবার মুখে চিন্তা আর উদ্বেগের ছাপ ছিল। তবে তাদের সাথে দেখা হওয়ার পর রোহান জানালো সবাই সুরক্ষিত আছে, তবে পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। রোহান কুহুর দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস কুহু? কিছু হবে না। আমি তোর পাশে আছি এবং আমরা এই ঝুঁকি কাটিয়ে উঠব। কুহু তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, আমি জানি আপনি আছেন আর আপনি আমার জন্য সবকিছু করতে পারেন। তুই আমার অর্ধাঙ্গিনী, অর্থাৎ আমার শরীরের একটা অংশ, তোর জন্য করব না তো কার জন্য করব? রোহান কুহুর দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, কুহু, তোর রেস্টের দরকার। কুহু রোহানের দিকে তাকিয়ে বলল, আপনি আমার জন্য সবকিছু করেছেন রোহান। আমি জানি আপনি আমাকে কখনো একা হতে দিবে না। রোহান কুহুকে শক্ত করে ধরে বলল, তুই আমার খুব শখের নীল প্রজাপতি। যেভাবে আমার পাশে ছিলি তাতে আমি কৃতজ্ঞ। এখন তুই বিশ্রাম নে, আমি সবকিছু সামলাবো। সবসময়ই তো আপনি আমাকে শক্তি দেন রোহান, আজ আপনি নিজেই ক্লান্ত। রোহান একটু হেসে কুহুর মিষ্টি মধুর অধর জোড়া নিজে অধর দিয়ে চেপে ধরে গভীর চুম্বন করল। তারপর কুহু ছেড়ে দিয়ে বলল, আমি আমার এনার্জিটুকু নিয়ে নিয়েছি, আয় বুকে আয়। কুহুকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে বলল, যদি দেখি তোর মুখ দূর হয়ে যায় সব ক্লান্তি, তবে এই পৃথিবীও যেন এক মায় ভরে যায়, তোর পাশে থাকলে সব কিছুই হয়ে যায় সহজ। কুহু তার চোখে রোহানের সঙ্গীতের মতো অনুভূতি দেখতে পেল, যেন তার হৃদয়ে অমোঘ শক্তি ছড়িয়ে পড়ল। পুরো সময়টা যেন এক মণিমুগ্ধকর মুহূর্ত হয়ে উঠল, যার প্রতিটি শব্দ কুহুর মনের গভীরে গেঁথে গিয়েছিল। রোহান কুহুর হাতটি শক্ত করে ধরে কুহুকে আরও কাছে টেনে নিয়ে এক গাঢ় নিঃশ্বাস ফেলল। কুহুর শরীর যেন একে অপরের মধ্যে এক নিবিড় সংযুক্তিতে মিশে গেল আর তাদের মনও এক হয়ে গেল। রোহানের গা থেকে নির্ভার এক শান্তির অনুভূতি যেন কুহুর মধ্যে প্রবাহিত হতে শুরু করল। আমরা একসাথে আছি কুহু। এখন তোর সব ভয় চলে যাবে, রোহান বলল, তার গলার স্বরে এক ধরনের নিশ্চিততা ছিল। কুহু একটু শান্ত হলো, তার হৃদয় রোহানের কথাগুলি গুনগুন করে বাজতে লাগল। তাকে একমাত্র রোহানই এমন অনুভূতি দিতে পারে যে পৃথিবীটা শুধুই তাদের জন্য নিরাপদ। তার চোখে আর কোনো ভয় নেই, বরং এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পেল। রোহান তার মাথায় এক শেষ চুমু দিল এবং মৃদু করে বলল, জাস্ট স্লিপ কুইটলি কুহু। সবকিছু ঠিক হয়ে যাবে। কুহু রোহানের কাঁধে মাথা রেখে এক গভীর ঘুমে ডুবে গেল আর রোহান তার পাশে পড়ে রইল, যেন সমস্ত দুনিয়া তার কাছে নিরাপদ ছিল। কুহু রোহানের বুকে মাথা রেখে এক গভীর ঘুমে ডুবে গেল। রোহান তার পাশে পড়ে রইল, যেন সমস্ত দুনিয়া তার কাছে নিরাপদ ছিল। কুহুর নিঃশ্বাসের মৃদু শব্দ ও তার কোমল শরীরের স্পর্শ রোহানকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। রোহান আর কুহু ঘুমাচ্ছে নিজেদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। রাতে অন্ধকার কেটে গিয়ে আলো ফুটতে শুরু করল। রোহান সকাল 5টায় এসেছিল। সকালবেলার সূর্যের আলো আর সাথে কুয়াশার হিমশীতল বাতাস আসতে শুরু করল ধীরে ধীরে। রোহান ও কুহু একে অপরের পাশেই ঘুমিয়েছিল, তাদের মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। রাতে তারা যতটা ক্লান্ত ছিল এখন ততটাই প্রশান্তি এবং বিশ্রাম পেয়েছে। কুহু প্রথমে একটু চোখ খুলল, রোহানের কাঁধে মাথা রেখে সে তার চোখে এক মিষ্টি হাসি নিয়ে রোহানকে দেখল। রোহানও চোখ মেলে তাকালো কুহুকে, তার বুকে আরও শক্ত করে টেনে নিল। ভালো লাগছে? রোহান কোমল স্বরে জিজ্ঞেস করল। কুহু তার চোখ বন্ধ করে নরমভাবে বলল, আপনি ছাড়া কোথাও নিরাপদ হতে পারবো না রোহান। রোহান তার মুখে একটি মৃদু হাসি ফেলে বলল, আমি তোমাকে কখনো হারাতে দেব না কুহু। রাতে অন্ধকার কেটে গিয়ে আলো ফুটতে শুরু করল। রোহান সকাল 5টায় এসেছিল। সকালবেলার সূর্যের আলো আর সাথে কুয়াশার হিমশীতল বাতাস আসতে শুরু করল ধীরে ধীরে। রোহান ও কুহু একে অপরের পাশেই ঘুমিয়েছিল, তাদের মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। রাতে তারা যতটা ক্লান্ত ছিল এখন ততটাই প্রশান্তি এবং বিশ্রাম পেয়েছে। কুহু প্রথমে একটু চোখ খুলল, রোহানের কাঁধে মাথা রেখে সে তার চোখে এক মিষ্টি হাসি নিয়ে রোহানকে দেখল। রোহানও চোখ মেলে তাকালো কুহুকে, তার বুকে আরও শক্ত করে টেনে নিল।
ভালো লাগছে? রোহান কোমল স্বরে জিজ্ঞেস করল। কুহু তার চোখ বন্ধ করে নরমভাবে বলল, আপনি ছাড়া কোথাও নিরাপদ হতে পারবো না রোহান। রোহান তার মুখে একটি মৃদু হাসি ফেলে বলল, আমি তোমাকে কখনো হারাতে দেব না কুহু। কুহু তার হাতটি রোহানের হাতে রাখল আর দুজনেই সেই মুহূর্তে আবার একটু শান্তিতে ডুবে গেল, যেন পৃথিবী থেমে গেছে। জানিস কুহু, তোকে ছুঁয়ে দেখার কত তীব্র ইচ্ছে নিয়ে রাতের পর রাত কাটিয়েছি। তোর ভেজা চুলের তো ঘ্রাণ নেওয়ার জন্য ছটফট করেছি। কিন্তু আমার হাত পা বাঁধা ছিল, আমি আসতে পারিনি। তুই শুধু আমার প্রেম, আমার ভালোবাসা না কুহু, তুই আমার ভালোবাসার পবিত্র এক অনুভূতি যা আমার শরীরে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। কুহু, তুই যখন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলি সেই মুহূর্তে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল পৃথিবীতে অক্সিজেনের অভাব হচ্ছে, মনে হচ্ছিল আমার সামনে ক্যাম্প এসে গেছে। তোকে বুঝাতে পারবো না কুহু। কুহু, ব্যথা তুই পাস, কিন্তু সেই ব্যথার অনুভূতিটা আমি পাই। এই পৃথিবীতে আমার মতো করে কেউ তোকে ভালোবাসবে না। এখনো জন্মায়নি যে রোহানের মতো করে তোকে কেউ ভালোবাসবে। কুহু শুধু রোহানের, আর রোহান শুধু কুহুর। অনেক মানুষের ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু আমি পেয়েছি তোকে। আমার কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধা বয়স পর্যন্ত আমার তোকে চাই। আমি যতদিন বাঁচব এই দুনিয়াতে তত তোকে শুনতে হবে ভালোবাসি, সহস্র কোটিবার তোকে শুনতে হবে ভালোবাসি শব্দটা আমার প্রাণের চেয়ে প্রিয় অর্ধাঙ্গিনী। একই বন্ধনে বাঁধা দুজনে, ভালোবাসা বয়ে চলে প্রাণের স্রোতে। যত ঝড় ঝাপটা আসুক জীবনে, আমরা থাকবো একসঙ্গে সুখের কোলে। তোর হাত ধরেই আমার পথ চলা, তুইই আমার সকাল, তুইই সন্ধ্যাবেলা। একই আকাশে মেলে জানার ডানা, ভালোবাসার গল্প হবে শুধু তোর আমার জানা। কুহু রোহানের বুক থেকে মাথাটা তুলে বলল, এত সুখ, এত ভালোবাসা কি আমার? জি বিবিজান, আপনার। শুধু তাই নয়, গোটা আমিটাও আপনার, বুঝলেন? কুহু সুন্দর করে মিষ্টি করে হাসি দিয়ে রোহানের কপালে ভালোবাসার পরশ দিল। রোহান ঘড়িটা দেখে নিয়ে বলে, 11টা বাজে রে, নাস্তা করার দরকার, আবার বের হতে হবে। এখনই বের হবে, আর একটু ঘুমান। সমস্যা নেই সিআইডি মানুষ আমরা, এর থেকে ভালো রেস্ট নিতে পারি না। এই আপনি ভালোবেসে আমার কপালে অধর ছুঁয়ে দিলেন, এইতে আমার সব এনার্জি ফিরে পেয়েছি। রোহান কুহুর কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল কুহু বিছানায় মুখ ভার করে বসে আছে। রোহান কুহুর কাছে এসে বলল, কি হয়েছে, এমন ভাবে বসে আছিস কেন? আপনি তো এখন নাস্তা করবেন, কিন্তু কাল তো সবাই দেরিতে ঘুমাতে গেছে, এখনো কেউ উঠেনি, আমার হাতে তো ব্যথা, রান্না তো করতে পারবো না। নো ম্যাটার মেরি বিবিজান, আমি রান্না করছি। কুহু বড় বড় চোখ করে তাকালো রোহানের পানে, অবিশ্বাস্য কথা শুনল, আপনি করবেন রান্না? সিআইডি সাহেবের ব্রেন তো সব জানি। রোহান মুচকি হেসে উঠে দাঁড়িয়ে বলল, তুই বসে থাক, আজ আমি রান্না করব। তোর জন্য স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করব। সিআইডি লোক শুধু ক্রিমিনাল ধরতে জানে না, তারা মন জয় করতেও জানে। তাই আজ তুই শুধু বসে দেখ তোর জন্য কি বানাই। রোহান রান্নাঘরে ঢুকলো আর কুহু কিছুটা অবিশ্বাস আর কৌতূহল নিয়ে তাকে দেখতে লাগলো। রোহান বেশ গুরুত্ব নিয়ে ফ্রিজ খুলে কিছু ডিম আর সবজি বের করল। কিছুক্ষণ পর রোহান একটি প্লেটে এক ধরনের অ্যামেচার অমলেট এবং টোস্ট নিয়ে এসে কুহুর সামনে রাখল। হাসতে হাসতে বলল, এই যে মিস কুহুর জন্য রোহানের হাতের বিশেষ ব্রেকফাস্ট। কুহু প্লেটের দিকে তাকিয়ে বলল, অ্যামেচার হলেও এটা তোমার হাতের তৈরি। আমি এটা খেয়ে দেখব। কুহু প্রথম কামড় দিতেই চোখ বড় করে বলল, উফ, এটা তো দারুণ হয়েছে রোহান। রোহান হেসে বলল, এইবার বুঝলি তো, সিআইডি শুধু শত্রুদের হারাতে পারে না, বরং তোর মনও জয় করতে পারে। কুহু মুচকি হেসে বলল, আপনি এমন করছেন বলেই আমি সব ভুলে যাই। রোহান কুহুর চোখে তাকিয়ে বলল, তুইই আমার পৃথিবী কুহু। সব ভুলে যাওয়া তো তোর অধিকার। খাওয়া দাওয়া পর্ব শেষ করে রোহান কুহুর কপালে ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস আর ঘুমিয়ে পড়, আমি টাইম মতো আসবো বলে চলে গেল। রোহান ও তার টিম সবার সঙ্গে গোপনে মিটিং শুরু করল সিআইডি ডিপার্টমেন্টে। মিটিংয়ের মধ্যে তাদের মধ্যে কোনোরকম বহিরাগত ছিল না, কারণ এই মিশনটি ছিল অত্যন্ত গোপনীয় এবং তাদের জন্য গুরুত্বপূর্ণ। রোহান ম্যাপটি টেবিলে রেখে সবার দিকে তাকালো এবং বলল, এই হচ্ছে আমাদের টার্গেট ফ্যাক্টরির লোকেশন। এখানেই আমাদের শত্রুরা লুকিয়ে আছে এবং আজ রাতে এখান থেকে তাদের বের করে আনতেই হবে। সঙ্গে থাকা এক সদস্য তার পকেট থেকে একটি ছোট স্ক্রিন বের করে, যেখানে ফ্যাক্টরির বিস্তারিত তথ্য এবং ভবনের মধ্যে স্যাটেলাইট ইমেজগুলি দেখানো হলো। রোহান সবার দিকে তাকিয়ে বলল, আমাদের সবার সঠিকভাবে কাজ করতে হবে, অন্যথায় এই অভিযান ব্যর্থ হতে পারে। রোহান টিমের সদস্যদের প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিল। অগ্নিপূজা এবং সোহেল এখানে প্রবেশ করবে গেট থেকে, তবে অত্যন্ত সাবধানে। আমি আর সানি ফ্যাক্টরির পিছন দিক দিয়ে প্রবেশ করব। রিমন, তুমি সবার সঙ্গে যোগাযোগ রাখবে আর সরাসরি পুলিশকে প্রস্তুত রাখবে।
সবাই তাদের দায়িত্ব বুঝে নিয়ে প্রস্তুত হতে লাগল। রোহান আবার সবাইকে সতর্ক করে দিয়ে বলল, আজকের মিশনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু বড় খেলা হচ্ছে। কারো ভুল সিদ্ধান্তে আমরা কিছু হারাতে পারি। মিটিং শেষ হওয়ার পর রোহান তার টিমের সবাইকে শেষ নির্দেশনা দিল। তারা সবাই প্রস্তুত, কিন্তু আজ রাতে কাজের জন্য কিছু সময় বাকি ছিল। তাই রোহান বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, সবকিছু পরিকল্পনা মতো থাকলে রাত 3টায় আমরা ফ্যাক্টরিতে যাব। এখন সবাই নিজেদের প্রস্তুত রাখতে হবে। তবে আজ রাতে আমাদের শান্ত থাকতে হবে। বাসায় পৌঁছার পর রোহান দ্রুত ভিতরে চলে আসলো, যেন কুহু জানতেও না পারে যে আজ রাতেই তাকে একটি বড় অভিযানে যেতে হবে। কুহু তখন ঘুমাচ্ছিল আর রোহান নিজের চিন্তা আর পরিকল্পনার মধ্যে ডুবে গিয়ে বসে পড়ল। তবে সে জানত যে আজ রাতে তাকে আর তার টিমকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সোফা থেকে উঠে কুহুর কাছে গিয়ে কুহুকে জড়িয়ে ধরে বলল, যদি দেখি তোর মুখ, ভুলে যাই সব দুঃখ। আন্ধার রাতে তুই যে আমার পূর্ণিমার চাঁদ। কথাটা বলে কুহুর গলাতে অধর ছুঁয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। দুপুর 2টো কুহু, রোহান, স্মৃতি, রৌনক, শ্রাবণী এবং তাদের মা একসাথে বসে লাঞ্চ করতে শুরু করল। পরিবেশে এক ধরনের আরামদায়ক এবং শান্ত ভাব ছিল। কুহু হাসতে হাসতে বলল, আজকে অনেকদিন পর পুরো পরিবার একসাথে বসে খাচ্ছি, অনেক ভালো লাগছে। রোহান মুচকি হেসে বলল, তবে তো আজকের দিনটা স্মরণীয় হতে হবে। মা তাদের দিকে মিষ্টি হাসি দিয়ে বললেন, তোমরা সবাই ভালো থাকলে আমার জীবনও সুখী। শ্রাবণী রুচি করে খাবারের প্লেট নিয়ে বলল, এটা ঠিকই মা, এই মুহূর্তগুলো সবচেয়ে মূল্যবান। রৌনক খাবারের মধ্যে মুখ গুজে বলল, তবে তোমরা সবাই জানো আমাদের দায়িত্ব অনেক বড়। এই শান্তি কেবল আমাদের স্বপ্ন, আমাদের একে অপরের পাশে থাকতে হবে সব সময়। স্মৃতি একটু সিরিয়াস হয়ে বলল, তবে রোহান, তুমি বলেছিলে আজ রাতে বড় মিশন আছে। রোহান মুচকি হেসে বলল, হ্যাঁ, কিন্তু এখন কিছু চিন্তা করব না, আজকের দিনটা পরিবারের সঙ্গে উপভোগ করব। এভাবে একে অপরের সাথে সময় কাটাতে কাটাতে তাদের মাঝে একটি শক্তিশালী সম্পর্ক এবং বন্ধন আরও দৃঢ় হচ্ছিল। লাঞ্চ শেষে সবাই একসাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার যার রুমে চলে গেল। রোহানরা ও আর কি করবে, রুমে চলে এলো, দরজাটা লক করে চেয়ার টেনে বসে কুহুকে টেনে বসিয়ে দিল ওর উপর। রোহানের হাতটা কুহুর পিঠে। রোহানের স্পর্শ পেতেই কুহু থরথর করে কাঁপতে লাগল। রোহান নাকের সাথে নাক ঘষে তার নেশালো ঘোর লাগানোর কণ্ঠে বলল, কি হচ্ছে, এমন করছিস কেন? আপনার স্পর্শটা ভিতর থেকে নাড়িয়ে তুলছে। কুহুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও কুহুর উপর শুয়ে ঠোঁট দুটো মিলিয়ে দিল। ঠোঁট ছেড়ে সারা মুখে চুমুতে ভরে দিচ্ছে। কামিজটা তুলে পেটে ডিপলি কিস করছে। রোহানের বেসামাল স্পর্শে কুহু ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রোহানকে মিশিয়ে নিল নিজের মাঝে। হারিয়ে গেল প্রেমের খেয়া স্রোতে। সন্ধ্যা হয়ে এলো, রোহান খাটে এখনো হেলা দিয়ে শুয়ে আছে। রোহান ধীরে ধীরে কুহুকে দেখে। তার ঘুমন্ত মুখে এক অদ্ভুত শান্তি। কিন্তু এই শান্তি রোহানের মনকে আরো অস্থির করে তুলছে। আজকের পর কুহু জানবে তার জীবনের এক ভয়ানক সত্য, আর এই সত্য তার মনের মধ্যে এক দুর্বিষহ চাপ সৃষ্টি করছে। সে জানে কুহুকে যদি সত্যটা জানানো না যায় তাহলে সম্পর্কের মধ্যে এক অগাধ দূরত্ব চলে আসবে। রোহান নিঃশব্দে বিছানার পাশ থেকে উঠে পড়ল। কুহুর শরীরের তাপ তার পিঠে অনুভূত হচ্ছিল, কিন্তু সে কোনো শব্দ করল না। এক টুকরো শান্তির জন্য সে আরও একটু সময় চেয়েছিল, কিন্তু সময় তো আর থেমে থাকে না। ঘড়ির দিকে তাকিয়ে রোহান দেখল 7টা বাজে। মাত্র 1 ঘন্টা সময় আছে। তার হাতে এখন সময় খুবই কম। তার কাজ, তার দায়িত্ব, আজকের দিনের অপরাধীদের ধরতে হবে। কিন্তু তার হৃদয় তার নিজের সমস্যায় ডুবে গেছে। রোহান জানে তার জীবনে একটা নতুন দিক আসবে। এটা কুহুর জন্য ওর কর্তব্য, কিন্তু ওর জন্যও এক নতুন পৃথিবী হবে। রোহান হালকা একটা শ্বাস নিল। কুহুর মুখে শান্তির ভাব। সে জানে না তার পাশে বসে থাকা এই মানুষটার জীবনে কত বড় ঝুঁকি আছে। আজ রাতের পর হয়তো কিছুই আগের মতো থাকবে না। তবে তার মনে একটাই প্রশ্ন, কুহুকে সত্যটা জানানো কি সত্যিই উপকারী হবে? তার কাছে কি এই সত্যটা নিতে প্রস্তুত? রোহান ঘরের ভেতরে হাঁটতে শুরু করল। একাধিক চিন্তা ভিড় করে আসছিল মাথায়। এটা আমার দায়িত্ব, রোহান নিজেকে বলল। কিন্তু আমি যদি ওকে হারাই তাহলে? এমন সময় কুহু হালকা ঘুমের মধ্যে একটা শব্দ করল। তার বুকটা ধক করে উঠল। কুহুর শরীরের কোন জায়গায় ব্যথা তো হয়নি, সেটা নিশ্চিত করতে সে অস্থির হয়ে উঠল। কাল তার হাতে গুলি লেগেছিল আর তারপর অপারেশন হয়েছিল। কালকের যন্ত্রণার স্মৃতি এখনও তার মনে উজ্জ্বল। আজ যদি সেই জায়গায় কোনো ব্যথা অনুভূত হয় তাহলে তার উদ্বেগ আরও বাড়বে। অগত্যা সে তাড়াতাড়ি কুহুর কাছে ছুটে গিয়ে তার শরীরের দিকে নজর দিল। কুহু কিছুটা অবাক হয়ে তাকালো, তবে তার চোখে কোনো শঙ্কা ছিল না, বরং একটু শিষ্টতার হাসি ছিল।
রোহান তার হাত ধীরে ধীরে কুহুর শরীরে স্পর্শ করল যেন বুঝতে পারে কোথাও ব্যথা হচ্ছে কিনা। কুহু তৎক্ষণাৎ তার হাতটা ধরল এবং হালকা করে বলল, আমি ঠিক আছি রোহান। কিছু হয়নি। আমার প্রাণটা বের হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল তুমি বুঝি ব্যথা পেয়েছ। না, পাইনি। আপনি এইভাবে হাঁটছিলেন কেন? আমাকে বের হতে হবে কুহু। আমি ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে বের হব। ছলো চোখে রাহানের পানে তাকালো কুহু। রোহান বুঝল তার প্রেমময়ী স্ত্রীর ব্যথাটা। সে ধীরে পায় কুহুর হাতটা ধরে বলল, তুমি চিন্তা করো না, আমাকে আল্লাহ ভরসায় ছেড়ে দেও। আমি ঠিক সহিসালামতে ফিরব তোমার কাছে। কুহু হুট করে রোহানকে জড়িয়ে ধরে বলল, আমার প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ বলুন একদম কম। আমি আপনাতে সীমাবদ্ধ হয়ে গেছি রোহান। রোহান স্মিত হেসে কুহুর কপালে চুম্বন করে বলল, দূরপা লি, আমি তোমার কাছে ফিরব। আমি ফিরে আসব শপথে গাথা। যেখানে ছিলাম সেখানে নেই আর ভাটা। সময়ের পৃষ্ঠা উল্টাবো আবার। মোর খোঁজ পাবে আমি যেখানে হারিয়েছিলাম সেখানেই বারবার। প্রতিটি রাস্তায় তবুও খুঁজে যাব। যত দূরত্বই হোক একদিন ঠিক ফিরব, আর বাধা পাবে না আমি। আমি এখন ফ্রেশ হয়ে আসছি, তুমি এইখানে বসে থাকবে, আমি ফ্রেশ হয়ে আসলে তুমিও ফ্রেশ হবে, একদম পাকামো করবে না। রোহান ফ্রেশ হতে গেল। কুহু রোহানের যাওয়ার পানে তাকালো। বুকটা কেমন যেন মুচড়ে উঠছে। আধা ঘন্টা পর রোহান বের হলো। রোহান বের হয়ে আসতে কুহু ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসার পর রোহান কুহুর কোমল হাতটা তার হাতের ভাঁজে নিয়ে নিচে গেল। নিচে তার জন্য সবাই অপেক্ষা করছে। রোহান তার মা, ভাই, বোন, ভাবিমার সাথে গল্প করছে আর টুকটাক নাস্তা করছে। নাস্তা করার শেষ করে রোহান সবার কাছ থেকে বিদায় নিল। দরজার কাছ অবধি রোহানকে এগিয়ে দিতে যেতেই রোহান তার কপালে কপাল ঠেকিয়ে ঠোঁটে চুম্বন করল। তারপর বলল, টেনশন করো না, আল্লাহ রহমতে সহিসালামতে ফিরব। টাইম তো মেডিসিন নিও ঠিক মতো খেও। যদি আমায় মিস করো বা আমায় খুঁজতে চাও তাহলে নিজের অন্তর দিয়ে খুঁজো, সেইখানে আমি বিরাজমান। ডোন্ট ক্রাই মেরি বিবিজান। আমি আছি তো তোমার সাথে, তোমার শরীরে শিরায় উপশিরায় তোমার তে মিশে আছি। আসছি আমি, আল্লাহ হাফেজ বলে সে বিদায় নিল। দরজাটা লক করে দিয়ে উপরে চলে আসলো। প্রতিটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে অলংকার, আর সেই স্বামী যখন বিপদে থাকে তখন কি আর সেই স্ত্রী মনের শান্তি নিয়ে বসে থাকতে পারে? রোহান চলে যাওয়ার পর সেও তার রুমে চলে আসলো। না খাওয়া ভুলে আল্লাহ দরবারে ভিক্ষার দুটো হাত তুলে দিল, স্বামী যেন সহিসালামতে ফিরতে পারে। রাত 10টা। রোহান যানজট পেরিয়ে ডিপার্টমেন্টের গোপন রুমে আসলো, যেইখানে অগ্নি, পূজা, সোহেল আর বাকি টিম মেম্বাররা ওর জন্য অপেক্ষা করছে। অগ্নি বলল, ঠিক আছো তুমি? ঠিক আছি। কাজ কত দূর? ও কি হলো? সব ঠিক আছে, আমি বারবার চেক করেছি, ওরা 4জন ফ্যাক্টরির ভিতরেই আছে, কেউ বের হয়নি। রাত 3টে তারা মানব চা থেকে শুরু করে অস্ত্র পাচার এবং কিমা পাচার করবে। রোহান বলল, ওকে গাইস, তোমরা তো জানোই কে কোথায় থাকবে, নাকি আবার বলে দিতে হবে? পূজা বলল, বলে দিলে ভালো হয়। ওকে, নো প্রবলেম, বলে দিচ্ছি। অগ্নি, পূজা এবং সোহেল এখানে প্রবেশ করবে গেট থেকে, তবে অত্যন্ত সাবধানে। আমি আর সানি ফ্যাক্টরির পিছন দিক দিয়ে প্রবেশ করব। রিমন, তুমি সবার সঙ্গে যোগাযোগ রাখবে আর সরাসরি পুলিশকে প্রস্তুত রাখবে। বুঝেছ? জি স্যার। ঠিক সেই সময় প্রবেশ করল শিহাব চৌধুরী। শিহাব চৌধুরী রোহানে কাঁধে চাপড় দিয়ে বলল, ঠিক আছো তুমি? জি স্যার, ফাইন। তাহলে কখন বের হচ্ছ? এই তো স্যার, এখনই সব কিছু গুছিয়ে নিচ্ছি। শুনো, মিশন শেষে প্রেসরা আসবে, তখন তোমাকে আরও শক্ত হতে হবে। আমি সর্বদা প্রস্তুতি। শিহাব চৌধুরী থেকে সবাই বিদায় নিয়ে চলে গেল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর ওরা সবাই ওদের কাজ করছে। কিন্তু রোহানে অবচেতন মনটা যে কুহু কুহু করছে। উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিল। রাস্তার পর রাস্তা চলছে। যত তারা এগোচ্ছে তত তাদের চিন্তা বাড়ছে। রোহান কখনো ভাবতেই পারেনি ওকে আজ এই দিনটা দেখতে হবে, যার দ্বারা জন্ম হলো তাকেই হাতকড়া পরাতে হবে। সবার সামনে অপরাধী বলতে হবে। রোহান মাথা থেকে সব ভাবনা চিন্তা দূর করে দিল। তার ফোকাস এখন মিশনে। ফ্যাক্টরির কাছাকাছি পৌঁছাতে তখন রাত প্রায় 12টা। ওরা গাড়ি ফেলে কিছুটা পায়ে হেঁটে নিরাপদ দূরত্বে নিজেদের অবস্থান নিল। রোহান গলার স্বর নিচু করে বলল, শুনো, আমাদের আগে দলে বিভক্ত হয়ে লুকাতে হবে। সঠিক সময় এলে আক্রমণ করব। সবাই একযোগে সম্মতি জানালো। এরপর রোহান বলল, পূজা, ক্যামেরা আনো। পূজা ছোট্ট একটি বাক্স খুলে একটি ড্রোন সদৃশ ছোট্ট ক্যামেরা বের করল। এটি দেখতে মৌমাছির মতো, একদম ক্ষুদ্র এবং শব্দহীন। রিমোটের মাধ্যমে এটি চালানো যায়। রোহান ক্যামেরাটি চালু করে বলল, এই ড্রোন ভেতরের পরিস্থিতি জানাবে। ওরা কি বলছে, কি করছে, সবই আমরা জানতে পারব। পূজা ড্রোনটি চালু করে ফ্যাক্টরির ভেতরে পাঠালো। ড্রোনটি জানালার ছোট ফাঁক দিয়ে প্রবেশ করল। তার ক্যামেরায় দেখা যাচ্ছে 4জন অপরাধী একটি টেবিলের চারপাশে বসে কিছু আলোচনা করছে।
তাদের সামনে একটি মানচিত্র এবং কয়েকটি বড় বাক্স। রোহান ওয়াকিটকিতে বলল, অগ্নি এই কথাগুলো শোনার ব্যবস্থা করো। অগ্নি দ্রুত তার ল্যাপটপে কানেকশন দিয়ে ড্রোনের মাইক্রোফোন অন করল। অপরাধীদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। একজন বলছে, বড় চালানটা কাল রাতের মধ্যে পৌঁছাতে হবে। পুলিশ যেন কোনোভাবেই সন্দেহ না করে। আরেকজন বলল, সাবধানে কাজ কর। সামান্য ভুল হলে পুরো প্ল্যান ভেস্তে যাবে। ফ্যাক্টরির বাইরে রোহানের টিম নিজেদের অবস্থানে। পূজা ড্রোনটি ভেতরে পাঠিয়ে দিয়েছে। ড্রোনটি শব্দহীনভাবে ফ্যাক্টরির ভিতরের পরিস্থিতি সরাসরি দেখাচ্ছে। স্ক্রিনে দেখা যাচ্ছে চারজন অপরাধী একটি টেবিল ঘিরে বসে আছে। তাদের সামনে বড় বড় বাক্সে কিছু রয়েছে। রোহান মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ড্রোনটি টেবিলের চারপাশ ঘুরে দেখালো। রোহানের চাচা রাকিব আহমেদ, ফুফু রাজিয়া হাওলাদার এবং শরীফ আহমেদ স্পষ্ট দেখা যাচ্ছে। এদের সঙ্গে আরও একজন অপরাধী। কিন্তু রোহানের চোখ খুঁজছে অন্য একজনকে, কুহুর মা সুলতানা শিকদার। পূজা বলল, স্যার, মিসেস সুলতানা কোথায়? তিনি থাকার তো কথা ছিল, তাই না? রোহান ঠান্ডা গলায় বলল, তিনি এখানে নেই। ওরা বলল না। স্যার, আপনি কি আগে থেকে জানতেন? অগ্নি বলল। রোহান হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অনেক দিন ধরেই জানি আমার বাবা, চাচা, ফুফু, এরা সবাই এই পাপের জগতে যুক্ত। আর কুহুর মা, তিনি এদের সঙ্গে আছেন কিন্তু সরাসরি যুক্ত নন। তিনি আড়ালে থেকে তাদের সাহায্য করেন। আমি সুলতানা শিকদারকে আজকাল এই কাজে সরাসরি জড়াতে দেখিনি। পূজা অবাক হয়ে বলল, তাহলে আপনি এতদিন চুপ ছিলেন কেন? রোহান চোখ নামিয়ে বলল, কারণ সত্যকে সামনে আনতে সময়ের প্রয়োজন। তারা একত্রে এমন একটি মিশনে নামবে যা তাদের মুখোশ খুলে দেবে। এই মিশন সেই সুযোগ। আজ আর কেউ আড়াল থাকবে না। ড্রোনটি ফ্যাক্টরির ভেতরে ঢুকে তাদের কথোপকথন শোনা শুরু করল। তারা ঠিক কি পরিকল্পনা করছে সেটা জানা খুব জরুরি ছিল। রোহান মনোযোগ দিয়ে স্ক্রিনে তাকিয়েছিল। ড্রোনের মাধ্যমে শোনা গেল, 2 দিন আগে কুহুকে যে গুলি করেছে সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং কুহুর মা, মিসেস সুলতানা শিকদার। এই কথাটা শোনার পর রোহান শোকে স্তব্ধ হয়ে গেল। তার মধ্যে এক ভয়ানক ক্ষোভ ঢেউয়ের মতো ভেসে উঠল। চোখে তীব্র রাগ ছিল, গায়ের রক্ত জ্বলে উঠেছিল। সে অবশেষে নিজেকে সামলে না রাখতে পেরে কঠিন ভাষায় বলল, হোয়াট দ্য হেল ম্যান। এটা যেন পুরো পরিবেশে এক আতঙ্কের সৃষ্টিকারী শব্দ হয়ে উঠল। রোহানের মুখে যে অশ্লীল ভাষা ছিল তা পুরো টিম শুনতে পেল, কিন্তু কিছু বলার সাহস করল না। সলিড যন্ত্রণার সঙ্গে ক্ষোভে ভরা শব্দগুলো তার মুখ থেকে বের হয়ে এল, গডড্যাম ইট, হাউ কুড শি। রোহান নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে উঠল, আমাদের কোনো সময় নষ্ট করা যাবে না। প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে এখন। রোহান দ্রুত পূজার দিকে তাকিয়ে বলল, পূজা, কয়টা বাজে দেখো তো। পূজা তার ঘড়ি দেখে উত্তর দিল, 1:30 বাজে স্যার। রোহান তার চোখে এক অদ্ভুত তীব্রতা নিয়ে বলল, ঠিক আছে, আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। সবাই সাবধানে তাদের লক্ষ্যস্থলে এগোচ্ছে, কিন্তু তখন অগ্নি এক মুহূর্তের জন্য থেমে গিয়ে বলল, আচ্ছা, মিসেস সুলতানা শিকদার তো নেই। মিসিং উনি কোথায়? কি প্ল্যান করছে সে? রোহান চোখে রাগ ও উদ্বেগ নিয়ে জবাব দিল, আমি জানি না অগ্নি। তবে এতদিন ধরে সে যে গোপনে কাজ চালিয়ে এসেছে, এখন তাকে খুঁজে বের করা আমাদের কাজ। যদি সুলতানা এখানে না থাকে তবে সে অন্য কোথাও গোপন অবস্থানে থাকতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে, 1 মিনিটের জন্যও হালকা হতে পারি না। অগ্নি একটু থেমে বলল, ঠিক বলছেন স্যার। তবে সে কোথায় থাকতে পারে এটা জানি না। কিন্তু আমরা যদি সঠিক সময়ে ও জায়গায় পৌঁছাতে পারি তাহলে তার চক্রান্তের পেছনের কারণ বের করা কঠিন হবে না। রোহান শ্বাস নিল এবং তার সিদ্ধান্ত নিল, তবে এখন আমাদের কাজ হলো আমাদের টিমকে বিভক্ত করে একে একে পুরো ফ্যাক্টরি পরিদর্শন করতে হবে। আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়িত করতে হবে। সুলতানা কোথায় আছে আমরা জানব, কিন্তু এখনই আমাদের ফোকাস রাখতে হবে বর্তমান মিশনে। এভাবে রোহান এবং তার টিম দ্রুত ও সতর্কভাবে ফ্যাক্টরির ভেতর প্রবেশ করতে শুরু করল এবং সুলতানার অবস্থান সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করল। সময় তখন রাত 2:10, পুরো এলাকা ছিল শুনশান এবং নিস্তব্ধ। কেবল আশপাশ থেকে কিছু বন্য কুকুরের চিৎকার শোনা যাচ্ছিল, যেন রাতের গভীরতা আরও ভীতি ছড়াচ্ছিল। ফ্যাক্টরি এলাকায় কোনো শব্দ ছিল না, শুধু ঝিঝি পোকার আর বাতাসের মৃদু গুঞ্জন। রোহান তার টিমকে সংকেত দিয়ে বলল, শোনো সবাই, সাবধানে কাজ শুরু করো। যতটা সম্ভব নিঃশব্দে থাকতে হবে। তোমরা তোমাদের পজিশনে যাও, একে একে এগোতে হবে। ভুল করলে পুরো অভিযান শেষ হয়ে যেতে পারে। অগ্নি, সোহেল, পূজা এবং অন্যান্য সদস্যরা চুপচাপ তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে শুরু করল। রোহান তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছিল।
পূজা তুমি সোজা গেটের কাছে চলে যাও, সোহেল তুমি আর অগ্নি ফ্যাক্টরির পেছনে দিকে সাবধানে এগোতে থাকবে। আমি এবং সানি ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করব। যদি কিছু ঘটে দ্রুত সিগন্যাল দিও। রোহান তার নির্দেশনা দিল। প্রতিটি সদস্য তাদের পজিশনে পৌঁছালো এবং নিঃশব্দে অবস্থান নিল। ফ্যাক্টরির মধ্যে এখন চুপচাপ অন্ধকার বিরাজমান, এমন এক পরিস্থিতিতে যেখানে কোনো ভুল হলে সবার জন্য বড় বিপদ হতে পারে। রোহান আবার একবার টিমের দিকে তাকিয়ে বলল, এটা সহজ কাজ নয়, কিন্তু আমাদের লক্ষ্য পরিষ্কার, এই অভিযানে আমরা সফল হব। মনে রাখো, সুলতানার ষড়যন্ত্র এবং অপরাধী চক্রকে থামানোই আমাদের প্রধান উদ্দেশ্য। রাতের অন্ধকারে রোহান এবং তার টিম আরও গভীরে প্রবেশ করতে শুরু করল। তাদের চোখে একমাত্র লক্ষ্য ছিল অপরাধীদের শাস্তি দেওয়া। টিমের সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকল। রোহান তাদের দিকে ইশারা করল। তারা খেয়াল করল, কিছু মেয়েকে মুখ বাঁধা অবস্থায় ট্রাকে উঠতে দেখা যাচ্ছে। মেয়েগুলো অত্যন্ত ভীত এবং আতঙ্কিত, তাদের চোখে আশঙ্কা এবং অজ্ঞাত ভয় স্পষ্ট। ট্রাকটি খুবই দ্রুত চলে যাচ্ছিল এবং সুরক্ষিতভাবে তাদের অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল মনে হচ্ছে। রোহান চোখে এক কঠিন লক্ষ্য নিয়ে বলল, এটা কোনো সাধারণ ঘটনা নয়। ওরা আমাদের কাছে বড় একটি চক্রান্তের অংশ হতে পারে। অগ্নি, পূজা, সোহেল এবং বাকিরা একটু এগিয়ে গিয়ে রোহানকে অনুসরণ করতে লাগল। তারা ট্রাকের কাছে পৌঁছানোর আগেই সাবধানে থেমে গিয়েছিল। রোহান দ্রুত কথা বলল, এই মেয়েগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তবে আমাদের এখন দ্রুত কাজ করতে হবে। কোনো ধরনের তাড়াহুড়া না করেই এগিয়ে চলতে হবে। টিমের সবাই একে অপরকে ইশারা দিয়ে তাদের কৌশল অনুযায়ী এগোতে শুরু করল। ফ্যাক্টরির এক কোণে মেয়েগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার পরিকল্পনা এবং অপরাধীদের জালে তাদের ফাঁসানোর কৌশল অব্যাহত রাখল। এটা আমাদের কাছে বড় একটি সুযোগ হতে পারে, রোহান নিজেকে বলল। এই মেয়েগুলো যদি সঠিক সময়ে উদ্ধার করা না হয় তাহলে তারা আরও বিপদে পড়তে পারে। তবে আমাদের ফোকাস করতে হবে তাদের অবস্থান ও যাদের সঙ্গে তারা যাচ্ছে তাদের চিহ্নিত করতে। রোহান দ্রুত সিদ্ধান্ত নিল, ট্রাকটিকে থামাতে হবে, না হলে তারা হয়তো অনেক দূরে চলে যাবে এবং এই অপারেশন একেবারে ব্যর্থ হয়ে যাবে। তার হাতের সাইলেন্স রিভলভারটি সঠিকভাবে ধরে রোহান ট্রাকটির পিছনের চাকাতে লক্ষ্য রেখে শুট করল। সাইলেন্স রিভলভার থেকে বের হওয়া গুলি কোনো শব্দ ছাড়াই ট্রাকের চাকায় এসে লাগল। ট্রাকটির চাকাটি পাংচার হয়ে গেল এবং গাড়িটি ধীরে ধীরে থেমে যেতে লাগল। ট্রাকটি থেমে গেলে রোহান দ্রুত তার টিমকে নির্দেশ দিল, এখন দ্রুত ওদের বের করে আনতে হবে। অগ্নি, সোহেল এবং পূজা দ্রুত এগিয়ে এসে ট্রাকের দিকে ছুটে গেল। মেয়েগুলোর মুখ বাঁধা ছিল, তারা কিছুই বুঝতে পারছিল না। রোহান দ্রুত এগিয়ে এসে একে একে মেয়েগুলোর মুখের বেঁধে দেয়া কাপড় খুলে দিল এবং তাদের নিরাপদে নামিয়ে আনল। আমরা এখানে আছি, তোমরা নিরাপদ, ভয় পাওয়ার কিছু নেই, রোহান তাদের আশ্বস্ত করল। টিমের অন্য সদস্যরা তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিল, একে একে আরও মেয়েকে উদ্ধার করতে লাগল। রোহান দলের সবাইকে একটি নির্দিষ্ট দিক দেখিয়ে বলল, এখন প্রত্যেকে সাবধানে কাজ করবে। সানি, অগ্নি তুমি আমার সঙ্গে আসবে, আমরা এই দিকে এগোবো। পূজা তুমি সোহেল আর রিমনের সঙ্গে অন্য দিকে যাবে। বাকিরা, রাহুল, সোহেল এবং সুমিত, তোমরা আলাদা হয়ে আরেকটি দিক থেকে অভিযান শুরু করবে। রোহান তার নির্দেশনায় আরও কিছু পরিবর্তন করল। এটা একেবারে 4টি দল নয়, এবার আমরা 4টি দল তৈরি করব। প্রতিটি দল নিজ নিজ দায়িত্বে কাজ করবে। গেটের আশপাশে নজর রাখতে হবে আর বাকি সদস্যরা ফ্যাক্টরি এলাকার ভেতরে যতটা সম্ভব ঢুকে পড়বে। পূজা, সোহেল এবং রিমন তাদের অংশে বিভক্ত হয়ে দ্রুত তাদের লক্ষ্য পূরণের দিকে চলে গেল। রোহান, সানি এবং অগ্নি তাদের নির্দিষ্ট স্থানে চলে গিয়ে অভিযান শুরু করল। বাকি দুটো দল, রাহুল এবং সোহেলকে সাহায্য করতে আসা দুটি সদস্য ফ্যাক্টরি রক্ষা করার জন্য কাজ করছিল। মনে রাখো, দ্রুত এগোতে হবে কিন্তু সাবধানে। সুলতানা কোথায় রয়েছে এটা আমরা জানি না, তবে তাকে খুঁজে বের করতে হবে, রোহান বলল, আর তার চোখে ছিল কড়া নজর। 4টি নয়, এবার 4টি দল একযোগে কাজ করতে শুরু করল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের ধরতে গিয়ে সুলতানার ষড়যন্ত্রকে খণ্ডন করা। রোহান, অগ্নি আর সানি খুবই সাবধানে পা টিপে টিপে ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ল। তাদের চোখ এবং কান সজাগ ছিল, কারণ যে কোনো সময় কিছু ঘটতে পারে। একসময় তারা একটি রুম থেকে মৃদু গুঞ্জন আর ধাতব জিনিসের আওয়াজ শুনতে পেল। রোহান হাত তুলে সবাইকে থামার ইঙ্গিত দিল। শব্দ অনুসরণ করে তারা ধীরে ধীরে রুমটির দরজার কাছে গেল। ভেতরে উকি দিয়ে দেখে রোহানের চাচা রাকিব আহমেদ আর কিছু অপরাধী লোকজন ফলের কার্টুনের ভেতর অস্ত্র ভরে তার ওপর ফল ঢাকছে। তাদের উদ্দেশ্য ছিল এই অস্ত্রগুলো পাচার করা, যেন কেউ সন্দেহ না করে। রোহানের চোখে ক্রোধ জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সংযত করল। সানি ফিসফিস করে বলল, এগুলো এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? রোহান শান্তভাবে বলল, এগুলো এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? রোহানের চোখে ক্রোধ জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সংযত করল। সানি ফিসফিস করে বলল, এগুলো এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? রোহান শান্তভাবে বলল,
আমাদের আগে জানতে হবে এগুলো কোথায় যাচ্ছে এবং কি পরিকল্পনা করছে। আমরা এখনই আক্রমণ করতে পারি না। অগ্নি জিজ্ঞাসা করল, তাহলে এখন কি করব? রোহান বলল, অন্য দলের সঙ্গে যোগাযোগ করো। পূজাদের গ্রুপকে বলো এই জায়গাটার চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে। আর রিমনকে জানাও যেন পুলিশকে প্রস্তুত রাখা হয়। আমরা প্রমাণ জোগাড় করব। অগ্নি দ্রুত রিমনকে সংকেত পাঠিয়ে দিল। রোহান তখন মোবাইল দিয়ে ছোট ড্রোন ক্যামেরা ব্যবহার করে পুরো কার্যক্রম রেকর্ড করতে লাগল। তাদের পরিকল্পনার সময় রাকিব আহমেদ একটি ফোন কলে কথা বলতে শুরু করল। ফোনে সে বলছিল, সব প্রস্তুত, এই চালান মাঝরাতেই রওনা হবে। আগের লোকেশনে সবাই অপেক্ষা করছে, কোনো সমস্যা হবে না। এই কথা শুনে রোহান কপালের ঘাম মুছে বলল, এটাই প্রমাণ আমাদের দরকার ছিল। এবার তাদের থামানোর সময় এসেছে। রোহান সবার দিকে তাকিয়ে বলল, সবাই প্রস্তুত থাকো, আমরা একসঙ্গে আঘাত হানব। এদের বের হতে দেওয়া যাবে না। সবাই সজাগ ছিল। পূজা এবং তার দল ফ্যাক্টরির চারপাশে পজিশন নিয়ে নিয়েছিল। সোহেল ও সুমিত অন্য দিক থেকে ভেতরে প্রবেশের জন্য প্রস্তুত। রোহান সংকেতের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই রুমের ভেতরে আরেকটি দরজা খোলা হলো। সেখানে রোহানের বাবা শরীফ আহমেদ ঢুকলেন। তার হাতে ছিল একটি ফাইল। তিনি রাকিবকে বললেন, চালান ঠিকমতো বের করতে হবে। যদি কোনো সমস্যা হয় আমরা সবাই ধরা পড়ে যাব। রোহানের মুষ্টি শক্ত হয়ে গেল। সে তার দলের দিকে তাকিয়ে ইঙ্গিত করল যেন সবাই নিজের অবস্থান ধরে রাখে। ভেতরে রাকিব বলল, আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন শুধু ঠিক সময় মতো এই কাজ শেষ করতে হবে। শরীফ তখন রুমের অন্য প্রান্তে রাখা একটা সিন্দুক খোলার চেষ্টা করছিল। রোহান ইয়ারপিসের মাধ্যমে বলল, সবার প্রস্তুতি আছে? এবার আমরা আঘাত হানব। অগ্নি দ্রুত তার অস্ত্র প্রস্তুত করল। সানি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। পূজা তার দিক থেকে সংকেত পাঠালো, আমাদের দলও প্রস্তুত, তোমার নির্দেশের অপেক্ষায়। রোহান একদম শান্ত এবং স্থিরভাবে বলল, ওকে। 3, 2, 1, অ্যাটাক। এক মুহূর্তের মধ্যেই চারপাশে হইচই শুরু হয়ে গেল। রোহান আর সানি দরজা ভেঙে ভেতরে ঢুকল। অগ্নি তাদের কভার দিচ্ছিল। রাকিব এবং শরীফ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তারা বুঝতে পারল তাদের ধরা পড়া এখন সময়ের ব্যাপার। পাশের দিক থেকে পূজা এবং সোহেলের দল ভেতরে ঢুকে অপরাধীদের দমাতে শুরু করল। রোহান সোজা তার বাবার দিকে এগিয়ে গেল। রোহান তার বাবার দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি জঘন্য বাপ হওয়ার যোগ্যতা রাখেন না। ছি ছি মিস্টার আহমেদ। এই কথা বলেই একদলা থুথু ছিটিয়ে দিল রোহান। তার চোখে ছিল গভীর ঘৃণা আর মুখে কঠিন চেহারা। রোহানের এই ব্যবহারে শরীফের মুখে এক চিলতে হাসি ফুটল। সে ঠান্ডা গলায় বলল, তুমি যা করছো সেটা ঠিক মনে করছো রোহান? একদিন তুমি বুঝবে। রোহান কোনো উত্তর দিল না। তার চোখে তখন একটাই লক্ষ্য, অপরাধের বিরুদ্ধে লড়াই শেষ করা। রোহানের ফুফু রোহানের দিকে তাকিয়ে বলল, সুলতানা কিন্তু নেই। শেষ আঘাতটা সেই আনবে। পারবে তো কুহুকে বাঁচাতে। রোহানের ফুফুর কথাগুলো রোহানের কানে বিষের মতো লাগছিল। রাগে তার শরীর কাঁপছিল। সে নিজের ভাষা সংযত রাখতে পারেনি। ফুফুর দিকে তাকিয়ে বলল, ইউ ফিলথি উম্যান, ইউ আর ওর্স দ্যান আই কুড এভার ইম্যাজিন। তারপর এক দমে বলে উঠল, সুলতানা নেই? শেষ আঘাত সেই আনবে? ভাবছ আমি কুহুকে বাঁচাতে পারবো না? ভুল করছো। যা করতে হবে করব। আমার জীবন দিয়ে হলেও কুহুকে রক্ষা করব। রোহান দ্রুত ইয়ারপিসে বলল, অগ্নি সানি পূজা শোনো, আমাদের নতুন চ্যালেঞ্জ এসেছে। সুলতানাকে খুঁজে বের করতে হবে। এটা সময়ের ব্যাপার এবং আমরা কোনো সুযোগ মিস করতে পারি না। অগ্নি ফিডব্যাক দিল, ওকে রোহান, আমরা দ্রুত নতুন পজিশন নেব। সবাই সজাগ থাকো। পূজা একটু ইতস্তত করে বলল, রোহান আমরা জানি সুলতানা কুহুর জন্য হুমকি হতে পারে। কিন্তু ওর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা বের করা খুব জরুরি। রোহান গম্ভীর গলায় বলল, কোনো দ্বিধা করো না। সবাইকে সতর্ক করো এবং পুলিশকে এক মুহূর্তের দেরি না করে স্ট্যান্ডবাইতে রাখো। আমরা এই রাতেই সব শেষ করব। রোহান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল এই লড়াই শুধু অপরাধীদের বিরুদ্ধে নয়, এই লড়াই তার নিজের পরিবার, নিজের রক্তের বিরুদ্ধে। কুহুর জন্য, সঠিক ন্যায়ের জন্য রোহান আজ নিজের সব কিছু বাজি রাখবে। রোহান, অগ্নি, সোহেল, পূজা এবং বাকি সব টিম সদস্যরা দ্রুত অপরাধীদের পুলিশদের কাছে তুলে দিচ্ছিল। রোহান অপরাধীদের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে পুলিশ অফিসারদের দিকে তাকিয়ে বলল, এরা আপনার দায়িত্ব, সাবধানে নিয়ে যান। তাদের ছাড় দেওয়া চলবে না।
অগ্নি সোহেল এবং পূজা পুলিশদের সাহায্য করতে থাকলো অপরাধীদের নিরাপত্তার মধ্যে নিয়ে যেতে। পুলিশ অফিসাররা সবাই প্রস্তুত ছিল এবং দ্রুত অপরাধীদের গ্রেফতার করে একে একে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। পূজা পুলিশদের দিকে তাকিয়ে বলল, এরা সব পরিকল্পনা করেছিল আর আপনাদের সাহায্য ছাড়া আমরা সফল হতে পারতাম না। পুলিশ প্রধান মাথা নেড়ে বলল, এবার আমরা নিশ্চিত করতে পারবো এদের আর কোন দিন ছাড় পাওয়া যাবে না। সবাই একসঙ্গে বাহিনীর কাজ শেষ করে নিরাপত্তার দিকে নজর রাখছিল। রোহান ও তার টিম জানতো অপরাধী যে ধরা পড়েছে তা শুধু এক পর্যায়। তবে তাদের জন্য যুদ্ধ এখনো শেষ হয়নি। পুলিশেরা চলে যাওয়ার পর রোহান এবং তার টিম নিজেদের মধ্যে সুলতানা শিকদার সম্পর্কে কথা বলছিল। সবাই খুব সতর্ক ছিল কারণ তারা জানত সুলতানার পরিকল্পনা কিছুটা রহস্যময় এবং বিপজ্জনক হতে পারে। রোহান বলল, সুলতানা শিকদার এখন কোথায়? সে নিখোঁজ কিভাবে হলো? একটা কিছু রহস্য আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। অগ্নি মাথা ঝাঁকিয়ে বলল, সে যে কোনো সময় ফিরে আসতে পারে। তার পরিকল্পনা আমাদের বুঝতে হবে, তাহলে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সোহেল একটু চিন্তা করে বলল, সে শুধু কুহুর মা নয়, তার মধ্যে কিছু গোপন ব্যাপার আছে যা এখন আমাদের সামনে আসছে। আমাদের আরও গভীরভাবে তদন্ত করতে হবে। পূজা জানালো, তবে আমরা যে পথে যাচ্ছি তাতে সুলতানাকে থামানোর জন্য আরও প্রস্তুতি নেওয়া উচিত। এটা শুধু তার হাতে কোনো অস্ত্র থাকলেই শেষ নয়, তার মানসিকতা আরও বড় বিপদ ডেকে আনতে পারে। রোহান ঘনিষ্ঠভাবে বলল, এটা ঠিক, তবে আমরা একে একে সব কিছু সামনে আনব। সুলতানা কোনোভাবেই ছাড়া পাবে না। ঠিক সেই সময় রোহানের ফোনে কল আসলো একটি অচেনা নাম্বার থেকে। রোহান ফোনটি হাতে নিয়ে কল রিসিভ করল। হ্যালো, রোহান কিছুটা সন্দেহ ভরে বলল। অপর প্রান্ত থেকে একটি ঠান্ডা মোলায়েম কণ্ঠ শোনা গেল। রোহান, তোমরা কি আমায় খুঁজছ? রোহান এক মুহূর্ত চুপ থেকে বলল, আপনি কে? কি চাচ্ছেন? নারী একটুখানি হাসল এবং বলল, আমি তোমার শাশুড়ি মা, সুলতানা শিকদার। রোহান তৎক্ষণাৎ ফোনটি শক্ত করে ধরে বলল, হেসে নিন, এরপর থেকে আপনার ঠিকানা হবে জেলখানা। তা কোথায় আপনি? মিসেস শিকদারের কণ্ঠে এক ঠান্ডা হাসি ছিল। আমি কোথায় আছি তা তোমার জানার দরকার নেই। তবে আমি জানি তুমি কি করতে চাচ্ছ। তুমি ভাবছ যে কুহুকে বাঁচাবে, কিন্তু আমি বলি, তুমি কি সেই বাঁচানোর ক্ষমতা রাখো? রোহান ভয়ানক রেগে গেল, তার হাত শক্ত হয়ে গেল। অপর প্রান্ত থেকে মিসেস শিকদারের ভয়ঙ্কর অট্টহাসি যেন রোহানের স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। আপনি কোথায় পেলেন কুহুকে? ও তো বাসায়। রোহান তীব্র উত্তেজনায় প্রশ্ন করল। ফোনের অপর প্রান্ত থেকে মিসেস শিকদারের ভয়ঙ্কর হাসি ভেসে এল। বেহুলা লখিন্দরের কাহিনী মনে আছে? লোহার ঘরের একটু ক্ষুদ্র ছিদ্র দিয়ে সাপ ঢুকেছিল। আর সেই ক্ষেত্রে দেখো, তোমার বাড়ি তো ইট বালু আর সিমেন্ট দিয়ে তৈরি। কিন্তু আমি ঠিক তখনই সাপ হয়ে ঢুকে তোমার কুহুরানীকে। হা হা হা, মিসেস শিকদার বলেন। কি বিশ্বাস হচ্ছে না? খুঁজে নেও, যাও, দেখো তোমার কুহুরানী কোথায় আছে। রোহান দুঃখিতভাবে হাসল, তার চোখে তীব্র রাগ এবং হতাশা ছিল। সে ফোনে গর্জে উঠল, ইউ ব্লাডি বিচ বাস্টার্ড। তারপর রোহান ইশারায় পূজাকে লোকেশন ট্র্যাক করার নির্দেশ দিল। পূজা দ্রুত তার টুলস প্রস্তুত করে স্ক্রিনে চোখ রাখল এবং মুহূর্তের মধ্যে কুহুর অবস্থান শনাক্ত করতে শুরু করল। রোহান ফোনটা রেখে বাসায় কল দিল। 2-3 বার রিং হতে রোহানের মা ফোনটা ধরল। ফোনটা রিসিভ করে বলল, মা, কুহু কোথায়? ও তো রুমে আছে, দাঁড়া আমি দেখছি। তারপর কুহুর রুমে গিয়ে দেখল কুহু রুমের কোথাও নেই। রোহান যেন তার হৃৎপিণ্ড হারিয়ে ফেলেছে। বুকের ভিতর কেমন ব্যথা ব্যথা করছে। ফোনটা পকেটে রেখে দিল। তারপর পূজার দিকে তাকিয়ে বলল, কিছু পেলে? পূজা দ্রুত স্ক্রিনটি লক্ষ্য করল এবং হতভম্ব হয়ে বলল, আরে এইটা তো ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি, যেই জায়গায় আজকে মেয়েদের পাচার হওয়ার কথা ছিল। তাহলে কি উনি কুহুকে? এই কথা শুনে রোহানের বুকটা কম্পিত হয়ে উঠল। তার চোখে ভয় এবং হতাশা মিশে গেল। শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলতে শুরু করল। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন এবং চিন্তা ছুটে চলছিল। কুহু কি সত্যিই সেখানে থাকবে? মিসেস শিকদার তার পরিকল্পনা এত সহজে সফল হতে দেবে না। ফার্স্ট, পূজা, শিওর হও তোমার লোকেশন ঠিক আছে? রোহান তীব্রভাবে বলল, তার চোখে কোনো সংশয় ছিল না। পূজা মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, নিশ্চিত, তবে এখনই সাবধানে চলতে হবে। এক ভুলও সহ্য হবে না। রোহান তার দৃষ্টি শক্ত রেখে টিমের দিকে তাকালো। তার মধ্যে একটাই চিন্তা, কুহুকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে, যতই ঝুঁকি থাকুক না কেন। তারপর রোহান সোজা এগিয়ে গিয়ে বলল, আমরা আর এক মুহূর্তও সময় নষ্ট করতে পারবো না। আমরা কুহুকে বাঁচাবো, সেটা আমি নিশ্চিত। তাদের চলার পথ ছিল এখন সরাসরি, কিন্তু মিসেস শিকদারের চ্যালেঞ্জ তাদের জন্য এক ভয়ঙ্কর রুদ্ধদ্বার হতে যাচ্ছিল।
রোহান নড়াচাড়া না করে তার চোখে দৃঢ় সংকল্প নিয়ে বলল, কুহু তুই একা নস, আমি তোকে ঠিকই বাঁচিয়ে নিয়ে আসব। সানি এবং অগ্নি প্রস্তুত হয়ে গেল আর রোহান তার টিমের সদস্যদের চোখের দিকে এক পলক তাকিয়ে বলল, আমরা কোনোক্রমে ব্যর্থ হতে পারি না। তারপর পুরো টিম একত্র হয়ে দ্রুত গন্তব্যের দিকে রওনা দিল। সময় খুবই মূল্যবান ছিল এবং মিসেস শিকদারের ভয়ঙ্কর পরিকল্পনা তাদের পথে বাধা হতে যাচ্ছিল। তবে রোহানের মধ্যে ছিল এক অদম্য শক্তি, কুহুকে উদ্ধার করতে হবে এবং সে জানত তার জন্য কোনোক্রমেই পিছু হাঁটা সম্ভব নয়। পূজা বলল, তবে স্যার এই কাজ করা ওনার পক্ষে একা করা সম্ভব না। হয়তো কেউ বিশ্বাসঘাতকতা করেছে, না হলে এত হাই সিকিউরিটি থাকার পরেও এমন হতে পারে না। রোহান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ঠিক বলেছ পূজা। এইসব পরিকল্পনা এত দ্রুত সফল হয়নি। তবে এখন আমাদের সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করতে হবে। তারপর রোহান টিমের সবাইকে একত্রিত করে বলল, আমরা যা জানি সেটা আমাদের মতো করেই চলছে। বিশ্বাসঘাতকতা হতে পারে, কিন্তু এখন আমাদের কেবল একটাই লক্ষ্য, কুহুকে উদ্ধার করা। অগ্নি, সানি এবং বাকিরা সবাই শুনশান হয়ে রোহানের কথা শুনছিল। রোহান বলল, তবে এখন এক মুহূর্তও নষ্ট না করে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা হুমকিগুলো মোকাবেলা করতে হবে। রোহান গভীর চিন্তা করতে লাগল, তার মাথায় দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করল। পূজার কথায় সঠিকতা ছিল, কানাইঘাট বাংলাদেশ। এটি একটি সীমান্তবর্তী উপজেলা যা ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। এই এলাকার সীমান্ত দিয়ে প্রচুর পাথর ও কয়লার আমদানি রপ্তানি হয়। এলাকায় যাওয়ার পথে অনেক সময় নষ্ট হতে পারে এবং যদি কিছু হয়ে যায় তাহলে কুহুকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। সে সবার দিকে তাকিয়ে বলল, তবে স্যার কানাইঘাট বাংলাদেশ, উনি তো এখন ওখানে যেতে সময় লাগবে, ততক্ষণে যদি কিছু হয়। রোহান তৎক্ষণাৎ চিন্তা করে বলল, আমরা সময় নষ্ট করতে পারি না পূজা। কানাইঘাট বাংলাদেশ পৌঁছানোর আগে কিভাবে দ্রুত তথ্য জানব এবং কুহুর অবস্থান নির্ধারণ করতে পারব তা আমাদের বের করতে হবে। সানি তৎক্ষণাৎ সাড়াও দিল, আমরা যদি আরেকটি উপায় খুঁজে বের করি তাহলে হয়তো আরও দ্রুত পৌঁছানো সম্ভব হবে। রোহান কিছুক্ষণ চিন্তা করে বলল, এক কাজ করতে পারি, হেলিকপ্টার নিতে পারি। পূজা দ্রুত বলল, হ্যাঁ স্যার, হেলিকপ্টার খুব উপকারে আসবে, তবে এটা ম্যানেজ করা একটু কঠিন হবে। রোহান জানত হেলিকপ্টার ম্যানেজ করা সহজ কাজ নয়, বিশেষ করে এমন সংকটময় মুহূর্তে। ঠিক আছে, রোহান বলল, এটা কঠিন হবে কিন্তু আমরা চেষ্টা করব। পূজা আর সানি দ্রুত কাজ শুরু করল, যোগাযোগ করল হেলিকপ্টার সেবা প্রতিষ্ঠানের সাথে। কিছু সময় পর অনেক কষ্টে তারা একটি হেলিকপ্টার ম্যানেজ করতে সক্ষম হল। পূজা বলল, স্যার হেলিকপ্টার আসতে দেরি হবে, সম্ভবত কিছু সময় লাগবে। রোহান চিৎকার করে বলল, আমরা এই সময়টা নষ্ট করতে পারি না। কোনোভাবে কুহুর কাছে পৌঁছাতে হবে। তাদের মাথায় অনেকটা চাপ এসে পড়েছিল, কিন্তু রোহান কোনোভাবেই হাল ছাড়তে চাচ্ছিল না। রোহান তীব্র কণ্ঠে বলল, বর্ডার সীমান্তে রাক্ষীদের সাথে দ্রুত গতিতে যোগাযোগ করো, কুইক। পূজা আর সানি একে অপরের দিকে দ্রুত তাকিয়ে তাদের স্মার্টফোন বের করে সীমান্তে অবস্থান করা রাক্ষী বাহিনীর সাথে যোগাযোগ শুরু করল। পূজা ফোনে রাক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করে বলল, হ্যালো, আমি সিআইডি অফিসার পূজা বলছি। আমাদের সাহায্য প্রয়োজন। রাক্ষী বাহিনীর একজন সদস্য সাড়া দিয়ে বলল, হ্যাঁ ম্যাম। কি সাহায্য করতে পারি? পূজা বলল, স্যার, আমাদের স্যারের স্ত্রী কুহুকে অপহরণ করেছে। এখন খবর পেয়েছি তারা তাকে সীমান্ত দিয়ে পাচার করতে পারে। আমরা চাই যদি কোনো সন্দেহজনক কিছু ঘটে তাৎক্ষণিকভাবে জানাবেন। রাক্ষী বাহিনীর সদস্য বলল, হ্যাঁ ম্যাম। আমরা প্রস্তুত আছি এবং যদি কিছু সন্দেহজনক ঘটে আমরা তা দ্রুত জানিয়ে দেব। পূজা কিছুটা শান্ত হয়ে বলল, ধন্যবাদ। আমাদের কাছে সময় খুব কম। সাবধান থাকবেন। নিশ্চয়ই ম্যাম। আমরা সতর্ক আছি। রাক্ষী সদস্যের কণ্ঠে দৃঢ়তা ছিল। পূজা ফোন রেখে রোহানকে জানালো, স্যার, রাক্ষী বাহিনী প্রস্তুত আছে এবং তারা সীমান্তে নজরদারি চালাচ্ছে। রোহান দ্রুত নির্দেশ দিল, ভালো, সবাই প্রস্তুত থাকো। আমরা শিগগিরই পৌঁছাবো। ঘণ্টাখানিক পর হেলিকপ্টার নির্দিষ্ট লোকেশন অনুযায়ী এসে পৌঁছালো। হেলিকপ্টারের আওয়াজ শুনে সবাই দ্রুত প্রস্তুত হতে শুরু করল। রোহান, পূজা, সানি, অগ্নি, সোহেল এবং অন্যান্য সদস্যরা একে একে হেলিকপ্টারে উঠে সিট বেল্ট বাঁধল। রোহান জানালো, আমরা দ্রুত সেখানে পৌঁছাবো। চেষ্টা করো যেন সময়মতো পৌঁছাতে পারি। হেলিকপ্টার চালক দ্রুত সাড়া দিল, স্যার, আমরা গতি বাড়াচ্ছি। হ্যাঁ, আমরা খুব দ্রুত সেখানে পৌঁছাবো। রোহান মনোযোগ সহকারে বাইরের দৃশ্য দেখতে থাকলো, কেমন করে কুহুকে উদ্ধার করা যায় তার পরিকল্পনাগুলি মনে মনে সাজিয়ে নিচ্ছিল। সানির দিকে তাকিয়ে বলল, সব কিছু ঠিকঠাক যেন চলে, সাবধানে এগোতে হবে। পূজা আশ্বস্তভাবে বলল, নিশ্চয়ই স্যার। আমাদের সব দিক পরিষ্কার, আমরা প্রস্তুত।
হেলিকপ্টার দ্রুত গতিতে এগোচ্ছিল, নিচে বিস্তীর্ণ মাঠ এবং পাহাড়ি এলাকা পেরিয়ে তারা ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। রোহান বারবার তার টিমের সদস্যদের নিশ্চিত করছিলেন, সবাই সাবধান থাকো, একে একে কর্ম শুরু করতে হবে। পূজা, সানি, অগ্নি এবং সোহেলও নিজেদের প্রস্তুত করছিল, তাদের কাজ এবং দায়িত্ব স্পষ্ট ছিল। হেলিকপ্টারের পাইলট অবশেষে বলে উঠল, স্যার, আমরা সীমানার কাছে পৌঁছেছি। কিছুটা দেরি হতে পারে, তবে এখনই নামার চেষ্টা করছি। হেলিকপ্টারটি সীমানার কাছে কিছুটা উচ্চতায় থাকলেও শীঘ্রই নেমে আসতে শুরু করল। রোহান তার দলের সদস্যদের চোখে চোখ রেখে বলল, এই মুহূর্তে আমাদের কাউকে হারানোর সুযোগ নেই। কুহুকে উদ্ধার করে সেখান থেকে দ্রুত বের হয়ে আসতে হবে। রোহান, পূজা, সানি, অগ্নি, সোহেল এবং বাকিরা সবাই প্রস্তুত হয়ে গেল। অল্প সময়ের মধ্যে নামার পর পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ শুরু হবে। হেলিকপ্টারটি সীমানার কাছে নামতে শুরু করল। নিচে দেখা গেল সীমান্তের নির্জন এলাকা, কিছু দূরে সশস্ত্র পাহারাদারদের অবস্থান ছিল। রোহান পাইলটের সাথে কথা বলে নেমে যাওয়ার জন্য সঠিক স্থান নির্বাচন করল। হেলিকপ্টারটি একটু সতর্কতার সাথে ধীরে ধীরে অবতরণ করল। নামার পর রোহান তার দলকে নির্দেশ দিল, সবাই প্রস্তুত থাকো। তারপর পূজাকে বলল, পূজা, লোকেশনটা চেক করো। একদম এক্স্যাক্ট পয়েন্ট বের করো। কুইক সময় নষ্ট করো না। পূজা দ্রুত তার ট্র্যাকিং ডিভাইস খুলে লোকেশন চেক করতে শুরু করল। স্ক্রিনে একটি সংকেত জ্বলজ্বল করছিল। সে বলল, স্যার, টার্গেট একদম আমাদের কাছাকাছি। উত্তর পূর্ব দিকে প্রায় 200 মিটার দূরে। আমরা দ্রুত এগোচ্ছি, কোনো ধরনের বিপত্তি যেন না হয়। রোহান তাৎক্ষণিকভাবে তার দলকে নির্দেশ দিল, সবাই সেই দিকে রওনা দাও। সতর্ক থাকো। রোহান, পূজা, সানি, অগ্নি, সোহেল এবং অন্যান্য সদস্যরা দ্রুত হেলিকপ্টার থেকে বেরিয়ে এল। তাদের গন্তব্য ছিল একটি নির্দিষ্ট স্থান যেখানে কুহুকে পাচারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তারা সতর্কভাবে চলতে থাকল, প্রতিটি পদক্ষেপে সচেতন। রোহান ফোনে তার দলের সদস্যদের নির্দেশ দিচ্ছিল, লোকেশন অনুযায়ী এগোব। যদি কিছু সন্দেহজনক কিছু ঘটে তাৎক্ষণিকভাবে জানাব। অগ্নি ও সোহেল প্রথমে আক্রমণ পরিকল্পনা করার। তাদের লোকেশন অনুযায়ী একটা নদী পড়ল। রোহান ব্যাগ থেকে দূরবীন দিয়ে দেখল একটা ঝংধরা শিপ। শিপের এক প্রান্তে মিসেস সুলতানা শিকদার দাঁড়িয়ে ছিলেন, তার চারপাশে কিছু অপরাধী লোক ছিল যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত। তাদের গন্তব্য ছিল একটি নির্দিষ্ট স্থান যেখানে কুহুকে পাচারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তারা সতর্কভাবে চলতে থাকল, প্রতিটি পদক্ষেপে সচেতন। রোহান ফোনে তার দলের সদস্যদের নির্দেশ দিচ্ছিল, যদি কিছু সন্দেহজনক কিছু ঘটে তাৎক্ষণিকভাবে জানাবে। অগ্নি ও সোহেল প্রথমে আক্রমণ পরিকল্পনা করার জন্য সীমানার দিকে এগিয়ে গেল। অন্যদিকে রোহান এবং পূজা স্থানটি ঘিরে রাখল। সময় দ্রুত চলে যাচ্ছিল এবং সবাই জানত যে কুহুকে উদ্ধার করতে হবে যত দ্রুত সম্ভব, কারণ তাদের কাছে আর বেশি সময় ছিল না। রোহান এবং তার টিম শিপের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে হঠাৎ করেই তাদের সামনে বিশাল এক বাধা সৃষ্টি হলো। কয়েকজন সশস্ত্র সন্দেহজনক লোক তাদের পথ আটকানোর জন্য দাঁড়িয়ে পড়ল। এদের মধ্যে একজন পিস্তল হাতে নিয়ে কটমট করে বলল, এখান থেকে আর এক কদম এগোনো যাবে না। রোহান তার হাতে মুঠো শক্ত করে বলল, তোরা জানস না এটা তোদের শেষ ভুল হবে। তারপরই রোহান ইশারা দিল তার দলের সদস্যদের। তৎক্ষণাৎ অগ্নি দ্রুত একে একে 3 জন লোকের দিকে তেড়ে গেল। তার শরীরের গতিবিধি এত দ্রুত ছিল যে তারা বুঝতে পারেনি। অগ্নি একে একে তাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় করে ফেলল। এদিকে সোহেল ও পূজা একসঙ্গে অন্যদের দিকে এগিয়ে গিয়ে চমৎকার কৌশলে তাদের গুলি চালানোর আগে নিরস্ত্র করে ফেলল। সোহেল নিজের শরীরের পেছনে 2টি গুলি ছুড়ে দ্রুত দুজনের কাছাকাছি চলে এল। তখন তাদের হাতের অস্ত্র সরিয়ে নিয়ে নিজের পিস্তলে গুলি ছুড়ল, যেন এদের অস্ত্র হাতে নেয়ার সুযোগ না পায়। রোহান তখন পিছনে থেকে তার টিমের নির্দেশ দিচ্ছিল, এদের কোনো সময় দিতে হবে না, দ্রুত কুহুকে উদ্ধার করো। সবাই এক হয়ে 1 সেকেন্ডও নষ্ট না করে দ্রুত এগিয়ে গেল। আবার সন্দেহজনক লোকদের মধ্যে একজন পালানোর চেষ্টা করল। রোহান তাকে লক্ষ্য করে বলল, ওকে পেছনে থেকে ধরো। তখন সানি দ্রুত তার দিকে ছুটে এসে লটা বের করে এক অসাধারণ কৌশলে পা বরাবর গুলি করে। মুহূর্তে লোকটি মাটিতে পড়ে যায়। রোহান বলল, থাকুক, ও এইখানে পড়ে, আমাদের এখন শিপের ভিতরে যেতে হবে। শিপের ভিতরে যেতে মুখোমুখি হয় মিসেস সুলতানা শিকদারের। তিনি বিশ্রী হাসি দিয়ে বলল, তাহলে চলেই, আসলে এইখানে বউয়ের টানে কি করব বলেন, বউটা যে আমার প্রাণ। কই আমার প্রাণ প্রিয়া কই? তুমি কি আমার সাথে ফাজলামো করছো? রোহান ভ্রু কুঁচকে মিসেস সুলতানা শিকদার এর দিকে তাকিয়ে বলল, আপনার কেন মনে হলো আমি ফাজলামো করছি? আপনি কি আমার বেআইন লাগেন? ভালোই ভালো বলছি, কুহু কোথায়? খুঁজে দেখো। বেশ খুঁজব। যদি ওর গা একটা ফোঁটা আঁচড় লাগে আমি ছাড়খাড় করে দিব সব। আপনাকে মেরে ফেলতে আমার হাত কাঁপবে না।
রোহান মিসেস সুলতানা শিকদার এর দিকে তন্দু কটা তাক করে বলল, আপনি বলবেন নাকি আমি শুট করব? তুমি রে ফেলেও আফসোস নেই, তুমি আসার আগে দেখেছো একটা বস্তা ফেলেছি, সেইটা আর কেউ না, তোমার কুহু, পারলে বাঁচাও। রাগে রগ ফুলে ফেপে উঠেছে রোহান একটা বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, মা দা দে বাচ্চা, তোর বেঁচে থাকার কোন অধিকার নেই। বলেই কপাল বরাবর লি করে দিল। মুহূর্তে তিনি নিস্তেজ হয়ে পড়ে গেল। রোহান দেরি না করে শিপের কিনারা এসে দেখল শিপের রেলিং এর সাথে বাঁধা একটা বস্তা, যেইটা একদম পানির নিচে। রোহান পানিতে ঝাঁপ দিয়ে বস্তার দড়িটা কেটে তারপর বস্তাটা খুলে দেখতে পেল কুহুকে, কিন্তু কোন জ্ঞান নেই। নাক মুখ দিয়ে রক্ত, শরীরটা কেমন ফ্যাকাশে দেখা যাচ্ছে। চারদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হলো। রোহান কুহুকে কোলে তুলে নিয়ে এলো। রোহান কুহুকে শিপে নিরাপদ জায়গায় শুইয়ে দেয়। কুহুর নিস্তেজ শরীর দেখে তার মন কেঁপে উঠলেও সে দ্রুত সিদ্ধান্ত নেয়। এইদিকে সোহেল, অগ্নি এবং সানি শিপের ভেতর থেকে বিশাল চালান খুঁজে পায়। তারা অবাক হয়ে দেখে এটি চোরাকারবারিদের একটি বড় কাজের অংশ। তারা দ্রুত এই তথ্য রোহানকে জানায়। রোহান তাদের শোনার পর দৃঢ় গলায় বলে, এই শিপটা শুধু কুহুর জীবন নিয়ে খেলা করেনি, বরং অনেক নিরীহ মানুষের জীবন নষ্ট করার জন্য চোরাকারবারিদের হাতিয়ার হয়ে উঠেছে। সোহেল, তুমি স্থানীয় পুলিশকে খবর দাও। অগ্নি আর সানি, তোমরা ড্রাগসগুলো সুরক্ষিত রাখো। ওদের পালানোর সুযোগ দেওয়া যাবে না। রোহান পূজাকে বলে, পূজা, আশপাশে কোনো হাসপাতাল আছে কিনা খুঁজে বের করো। কুহুর অবস্থা খুবই খারাপ। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাই। পূজা সাথে আনা ছোট ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জানতে পারল, এখান থেকে 15 কিলোমিটার দূরে একটি ছোট ক্লিনিক আছে। ওখানে কুহুর প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব। রোহান বলল, অগ্নি, দ্রুত এইখানকার পুলিশের সাথে যোগাযোগ করো। অগ্নি ফোনে কানাইঘাট পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করে। ফোন ধরার পর সে দ্রুত বলে, হ্যালো, আমি অগ্নি চৌধুরী, সিআইডি অফিসার। জরুরি ভিত্তিতে আপনাদের সাহায্য লাগবে। আমরা একটি পরিত্যক্ত শিপে আছি এবং এখানে বিপুল পরিমাণ চোরাচালান ড্রাগস পাওয়া গেছে। শত্রুদের আমরা আটক করেছি, তবে আমাদের দ্রুত সহায়তার প্রয়োজন। পুলিশ অফিসার চমকে গিয়ে উত্তর দেয়, আপনি কোথায় আছেন? আমাদের তৎপরতার জন্য আপনার সঠিক অবস্থান জানা প্রয়োজন। অগ্নি দ্রুত জানায়, আমরা কানাইঘাটের উপকূলে 15 কিলোমিটার দূরে একটি পুরনো শিপে আছি। শত্রুদের আটক করা হয়েছে এবং আমরা নিরাপদ আছি, তবে ড্রাগসের ব্যাপারে প্রমাণ সংগ্রহ করতে হবে এবং পুলিশ টিমের সাহায্য প্রয়োজন। পুলিশ অফিসার দ্রুত ব্যবস্থা নেন। অবস্থান গ্রহণ করা হয়েছে, রেস্কিউ টিম এখনই পাঠাচ্ছি। আপনারা সুরক্ষিত থাকুন এবং সর্বশেষ তথ্য জানাতে থাকুন। শুনো, আমি হেলিকপ্টার নিয়ে রওনা হচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। কুহুর অবস্থা ভালো না, ওকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দিতে হবে। শ্বাস প্রশ্বাস প্রায় চলছে না, হাত পা ফ্যাকাশে হয়ে গেছে। আমি যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছাবো। তোমরা এই দিকটা সামলাও, ড্রাগস এবং শত্রুদের প্রমাণগুলো ঠিকভাবে পুলিশকে হস্তান্তর করো। পূজা, সোহেল, অগ্নি এবং সানি একযোগে প্রস্তুত হয়। সোহেল বলে, রোহান, তুমি চিন্তা করো না। আমরা প্রমাণগুলো পুলিশকে হস্তান্তর করছি এবং শিপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তুমি কুহুকে বাঁচানোর জন্য দ্রুত হসপিটালে পৌঁছাও। রোহান কুহুকে পাজাকল নিয়ে শিপ থেকে বের হয়ে হেলিকপ্টারের দিকে হাঁটতে থাকে। কুহুর শরীর নিস্তেজ, শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে এবং হাত পা একদম ফ্যাকাশে হয়ে গেছে। রোহান তার পেশাদারিত্ব বজায় রেখে দ্রুত হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়, মনোযোগ একমাত্র কুহুর জীবনের দিকে। শিপের রেলিং ধরে যতটা সম্ভব দ্রুত হেলিকপ্টারের কাছে পৌঁছায় কর। হেলিকপ্টার প্রস্তুত ছিল কুহুকে নিয়ে উঠে। হেলিকপ্টারে ওঠার পর রোহান কুহুকে তার কোলে নিয়ে নিরাপদে বসে। পাইলট ইঞ্জিন চালু করে এবং দ্রুত আকাশে উড়ে যায় কুহুর চিকিৎসার জন্য একমাত্র সম্ভাব্য স্থান হসপিটালের দিকে। রোহান জানে তার টিম শিপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, তবে তার মনোযোগ এখন কেবল কুহুর সুস্থতার দিকে। হেলিকপ্টার দ্রুত আকাশে উড়ে যাওয়ার পর রোহান কুহুর পাশে বসে থাকে, তার হাতটি কুহুর শরীরে রাখা। কুহুর শ্বাস প্রশ্বাস অতি সাবলীলভাবে চলছিল না, আর তার শরীরের রং একেবারে সাদা হয়ে গেছে। রোহান অস্থিরভাবে কুহুর অবস্থা দেখে মনেই সান্ত্বনা পায় না। তার কাছে এই মুহূর্তে কুহুকে বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হেলিকপ্টারটি দ্রুত হসপিটালের হেলিপ্যাডে পৌঁছায় এবং রোহান কুহুকে কোলে তুলে নিয়ে দ্রুত হসপিটালের ভিতরে যায়। কুহুকে ওদের রোহানের কোলে দেখে নার্সেরা কুহুকে স্ট্রেচারে তুলে নিয়ে ইমার্জেন্সি রুমের দিকে নিয়ে যায়। ডাক্তাররা কুহুকে পরীক্ষা করে দেখে এবং এক মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করে। রোহানের ক্লান্ত শরীর, তার মাথা ঘুরছে, তবে মনোযোগ একমাত্র কুহুর সুস্থতার দিকে।
একটু পর ডাক্তার রোহানকে এসে জানায়, আমরা তার শ্বাস প্রশ্বাস ঠিক করতে পেরেছি, তবে তাকে আরও কিছু সময় নিবিড় পরিচর্যার প্রয়োজন হবে। রোহান হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে রোহানের মাকে কল করে। ফোন ধরার পর রোহান দ্রুত বলল, মা, কুহু পেয়েছি। রোহানের মা অবাক হয়ে ফোনের অপর প্রান্তে বলেন, কিভাবে পেলি? কুহু তো রুমে ছিল। ওখানে গেলই বা কি করে? রোহান কিছুটা অস্থিরভাবে কিন্তু শান্ত কণ্ঠে উত্তর দেয়, মা, আমি পরে সব বলবো। এখন শুধু জানাতে চাই যে কুহু আমার কাছে আছে। পুলিশের নৌকা এবং গাড়ি শিপের কাছে এসে থামে এবং পুলিশের সদস্যরা তৎক্ষণাৎ শিপের চারপাশ ঘিরে ফেলে। অগ্নি তাদের কাছে চলে গিয়ে জানায়, আমরা এখানে সমস্ত প্রমাণ এবং অপরাধীদের আটক করেছি। সব কিছু এখন আপনার হাতে। সোহেল পূজা সানি একে একে ড্রাগসের ব্যাগগুলো এবং অপরাধীদের পুলিশকে হস্তান্তর করতে থাকে। পূজা সব ড্রাগসের প্রমাণপত্র এবং ব্যাগগুলো পুলিশের হাতে তুলে দেয়। সানি অপরাধীদের আটক করে পুলিশকে সঁপে দেয়। পুলিশের অফিসার ধন্যবাদ জানিয়ে বলে, সব কিছু নিরাপদে হস্তান্তর হয়েছে। আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ। টিম মেম্বাররা কিছুটা স্বস্তি পায়, তাদের কাজ সফলভাবে শেষ হয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে এবং শিপের নিরাপত্তা নিশ্চিত করে। অগ্নি পুলিশের কাছে গিয়ে বলে, আমরা সবকিছু নিরাপদে হস্তান্তর করেছি, কিন্তু এখন আমাদের কিছুটা সাহায্য দরকার। আমাদের হসপিটালের দিকে যেতে হবে, কুহুর অবস্থা গুরুতর। আমরা সেখানে পৌঁছাতে চাই। পুলিশের এক অফিসার তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পারে এবং বলল, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের নিরাপদে হসপিটালে পৌঁছে দেব। এরপর পুলিশ তাদেরকে নিরাপত্তার সাথে হসপিটালের দিকে যেতে শুরু করে। সোহেল পূজা সানি এবং অন্যান্য টিম সদস্যরা পুলিশের সাথে হসপিটালের দিকে রওনা হয়ে তাদের মনটা এখন কুহুর সুস্থতার আশায় উদ্বিগ্ন হয়ে থাকে। প্রায় 30 মিনিট পর তার পৌঁছায়। হসপিটালটা ভিতরে ঢুকে সবার আগে চোখে পড়ে রোহানকে। হসপিটালের দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝাই যাচ্ছে ক্লান্ত। ক্লান্ত হবে নাই বা কেন? গতকাল হসপিটালের অ্যাটাক, তারপর আজকের মিশন, আবার কুহুর অসুস্থতা, এরপর আবার প্রেসমিট। যতই হোক, নিজের রক্তের সাথে লড়াই, আপজনের সাথে লড়াই করার ক্ষমতা কেউর থাকে নাও পেরেছে। ওরা সবাই ওর কাছে গেল, নিজের বিশ্বাসযোগ্য টিম মেম্বার দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সোহেল তো ওর ফ্রেন্ড ছোট থেকে, ওর সাথে থাকা চলা। সোহেল বুঝতে পারল, কি আর করবে, সবই তো নিয়ত। রোহানের কাঁধে হাত রাখতে, রোহানে কি হলো জানা নেই, রোহান হঠাৎই অজ্ঞান হয়ে গেল। ওরা দ্রুত নার্স ডেকে একটা কেবিন ঠিক করল। ডাক্তার ওকে চেক আপ করে বলল, প্রেশার লো হয়ে গেছে, অতিরিক্ত টেনশনের কারণে। আর আমি স্যালাইন দিয়ে দিচ্ছি, সাথে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। পূজা কুহুর কেবিনে দাঁড়িয়ে আছে। এখনো ডাক্তার বের হচ্ছে না। অবশেষে ডাক্তার বের হয়ে বলল, ও এখন ভালো আছে। ওর হাতে যেই জায়গাটাতে গুলি লেগেছিল সেটিতে আবার ব্যথার পেয়েছে। আর ওনাকে বন্ধ করে মেবি রাখা হয়েছিল। উনি মনে হয় অন্ধকার সহ্য করতে পারে না, যার ফলে ওনার শ্বাসকষ্ট হয়ে এমন হয়। সমস্যা নেই, এখন ঠিক আছে। হাতের জন্য কিছু মেডিসিন দিয়ে দিব, নিয়ে যাবেন। রোগী এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠার পর আবার চেক আপ করব, তখন যদি দেখি উনি ঠিক আছে তখন রিলিজ করব। কথাটা বলে উনি চলে যান। 2 ঘন্টার পর রোহানের ঘুম ভাঙ্গে, নিজেকে আবিষ্কার করল একটা কেবিনে। রোহান হাতটা নাড়াতেই টান পড়ল হাতে। রোহান দেখল ওর হাতে স্যালাইন লাগানো। রোহানকে উঠতে দেখে সোহেল বলে, ওই তুই উঠিস না, তুই দুর্বল, তোর রেস্টের দরকার। রোহান অবলীলায় বলে উঠল, আমাকে কুহুর কাছে যেতে দে, আমি ঠিক হয়ে যাব। কুহু আমার ভালো থাকার মেডিসিন। কথাটা বলে হাত থেকে স্যালাইনটা খুলে কেবিন থেকে বের হয়ে সোজা চলে যায় কুহুর রুমে। কুহুর মুখে তখন অক্সিজেন এর মাস্ক। পূজা কিছু বলতে চাইলে অগ্নি থামিয়ে দেয়। রোহান কুহুর হাতটা ধরে বলল, আজকের পর থেকে তোকে আর কষ্ট পেতে দিব না কুহু পাখি। তোর চোখের এক একটা পানি আমি আমার মাথায় ধারণ করে নিব। কুহু, তুই একবার ঠিক হয়ে যায়, তোকে এইভাবে দেখতে পারছি না, দেখছিস না তোকে এইভাবে দেখতে আমার বামপাশে থাকা লাল রক্তে রঞ্জিত হৃৎপিণ্ডটা কেমন ব্যথা করছে। আমি অপেক্ষায় আছি তোর সুস্থ হয়ে উঠার, বলে কপালে অধর ছুঁয়ে দিল। ওর কাছে মনে হলো কত যুগ পর যেন তাকে ছুঁয়ে দিচ্ছে। অপেক্ষার নদী বয়ে চলে চুপচাপ। প্রেমের হাওয়া বাঁচিয়ে রাখে পাপ। তোমার প্রতীক্ষায় হৃদয় উজাড়। জীবনের মোড়ে আশা হয়ে কাঁদে পার। ভালোবাসার দীপ নিভে না একদিন। অপেক্ষার আলো ঝলমলে 4 দিন। তোমার আগমনে সবকিছু সার্থক। এই হৃদয়ের ধ্বনি শুনবে তোমার ঝংকার। প্রায় 11টা বাজে, কুহুর ঘুমটা ভাঙ্গে। চোখটা খুলে রোহানকে নিজের মাথার শিউরে বসে থাকতে দেখে অবাক হয়। কুহুর হাতটা ধরে চেয়ারে মাথা হেলান দিয়ে ঘুমিয়ে আছে। কুহুর বেশ মায়া হয়। তারপর সে মনে করার চেষ্টা করে কি হয়েছে তার। পরে আস্তে আস্তে মনে পড়ে কুহু নামাজ পড়ছিল। নামাজা পড়া শেষ হতে যখন জায়নামাজটা গুছিয়ে রাখতে
নিজ থেকে ডিনারের জন্য ডাকে, অইচ্ছে শর্তে ওকে নিজে নেমে গিয়ে খেতে হয়। খাওয়া শেষ করে রুমে চলে যায়। তারপর কাজের একটা মহিলা তার রুমে আসে। তার রুমে এসে বলে, খালাম্মা আপনাকে কইছে এই দুধটুকু খেয়ে নিতে। কুহু অর্ধেক দুধটা খেয়ে গ্লাসটা কাজের মহিলার হাতে ধরিয়ে দেয়। তারপর তবজি হাতে নিয়ে সেইটা পড়তে থাকে, পড়তে পড়তে বোধহয় ঘুমিয়ে পড়ে। যখন ঘুমটা ভাঙ্গে তখন চারদিকে অন্ধকার, বাঁচার কোন আশা নেই। রুমে বোধহয় জানালাটাও ছিল। আস্তে আস্তে শ্বাসকষ্ট হয়, তারপর নিস্তেজ হয়ে পড়ে যায়, আর মনে নেই। কুহু কেমন ছটফট করতে থাকে। কুহুর ছটফটানিতে কুহুর হাতটা নেড়ে উঠে। কুহুর হাতের নাড়াতে রোহান সজাগ হয়। যখন দেখে কুহু ছটফট করছে, রোহান কুহুকে নিজের বাহুডোর নিয়ে বলল, কুহু জাস্ট রিল্যাক্স, আমি আছি, কিছু হয়নি, এভরিথিং ইজ ফাইন, আই অ্যাম উইথ ইউ। শখের মানুষের ঘ্রাণ, শখের মানুষের স্পর্শে ধীরে ধীরে শান্ত হলো কুহু। কুহু শান্ত হলে রোহান ডাকে, সোহেল বলে। বাহিরে থেকে সোহেল তার ডাকটা শুনে ভিতরে আসে। রোহান বলে উঠল, ডাক্তারকে ডেকে নিয়ে আয়। রোহানের কথা মতো ডাক্তার নিয়ে আসে তারা। ডাক্তার কুহুর মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিল। তারপর ভালো করে চেক আপ করে দেখল কুহু ঠিক আছে। ডাক্তার বলল, শি ইজ ফাইন, আপনারা কি ওকে নিয়ে যেতে চান? রোহান মাথা নাড়িয়ে সম্মতি দিল। তবে খেয়াল রাখবেন উনি যেন কখনো অন্ধকার রুমে না থাকেন। আর ওনার সাথে সাথে কিছু দিন থাকবেন, উনি একটু ট্রমাটাইজ হয়ে আছেন। ঠিক আছে ডাক্তার, রিসিপশনে আসুন, পেপারে সাইন করে নিয়ে যান। রোহান সোহেলকে চোখের ইশারায় করতে সোহেল চলে গেল রিসিপশনে। রোহান কুহুর চুলে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, কি হয়েছে কুহুরানি, মুখটা এমন করে রেখেছ কেন? কুহু অবুঝের ন্যায় রোহানের দিকে তাকিয়ে বলল, কি থেকে যে কি হলো বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এইখানে এলে কি করে? আমি জানি না। মালা নামে কাজের মহিলাটি আমাকে এক গ্লাস দুধ দেয়। আমি অর্ধেক খেয়ে আর খাইনি। তারপর তাবজি পড়তে থাকি, কিন্তু পরে বোধহয় ঘুমিয়ে যায়। কিন্তু ঘুম থেকে উঠে দেখি সব অন্ধকার, চোখের সামনে এক ফোঁটাও আলো নেই। আমি শুধু আলোর জন্য ভয় কুঁকড়ে যাচ্ছিলাম, তারপর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তারপর নিস্তেজ হয়ে পড়ি। আর কিছু জানি না। ওকে, ডোন্ট প্যানিক, আই হ্যান্ডেল ইট। সোহেল এসে বলল, রিলিজ করে দিছে, আর এই যে কিছু মেডিসিন লিখে দিয়েছে, আয় তবে বের হয়ে যাই। আমাদের আবার প্রেসমিট আছে। কুহু তুমি ওয়াশরুমে যাবে? কুহু মাথা নাড়িয়ে না বুঝালো। রোহান কুহুকে সুন্দর করে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, আয় হেলিকপ্টারে উঠে রওনা দেই। সবার তো আটবে, যারা থেকে যাবে তাদেরকে বলল বাসে করে চলে আসতে আস্তে ধীরে। প্রেসমিট এত ইম্পর্ট্যান্ট না। সোহেল মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। রোহান আগে কুহুকে কোলে তুলে উঠে বসল, তারপর সোহেল, পূজা, অগ্নি আর সানি উঠল। বাকি আরও দুইজন রইল, তারা একটা বাইক ভাড়া করে উঠে আসলো। হেলিকপ্টারটি কানাইঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ঢাকায় পৌঁছায়। এরপর রোহান কুহুকে গাড়িতে তুলে নিয়ে ঢাকার রাস্তায় রওনা দেয়। ঢাকার ব্যস্ত রাস্তায় 30-45 মিনিট সময় লাগে, তবে রোহান যত দ্রুত সম্ভব তাকে বাড়িতে নিয়ে যেতে চায়। অবশেষে গাড়িটা এসে থামল বাড়িতে। রোহান কুহুকে আস্তে ধীরে নামিয়ে তারপর টাকাটা মিটিয়ে দিয়ে কুহুকে কোলে তুলে বাড়ির ভিতরে ঢুকে যায়। কুহুকে দেখে স্মৃতি দৌড়ে আসে। রোহান কুহুকে সোফার উপর বসিয়ে দিল, তারপর রোহানের মা ভাবিমা রৌনক আসলো। রোহান জোরে জোরে মালাকে নামে মেয়েটিকে ডাকছে। অনেক ডাকার পর মেয়েটি আসলো। মেয়েটিকে দেখে বলল, বল কাল ওর দুধে কি মিশিয়েছিলি? আমি? কি আমি? সত্যি পরিচয় দিবি নাকি মেরে ছাল চামড়া তুলে নিব? কথাটা বলে রোহান তার প্যান্টের বেল্টটা খুলে ঠাস করে একটা আঘাত করতে মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, আমি বলছি আসলে আমি মালা নই মুন। আমাকে এইখানে পাঠানো হয়েছে, তাই আমি এসেছি কাজের মেয়ে সেজে তোমাদের থেকে বদলা নিতে। রোহান বলে উঠল, বাহ ভালো তো, চেহারাতে কালো মেকআপ করে এইখানে এসে কাহিনী চো দা স। তোর সাথে কে ছিল এত সিকিউরিটি মাঝে, তুই একা এইটা করতে পারবি না? বল কে করেছে এইসব? বলে আবার মারতে লাগলো। তুই জানোস না তুই কার কলিজাতে আঘাত করছো তো? ওই খা ন কি বাচ্চা, ইতিহাস ভুলে গেলি? এই আগে তোর কি হাল করেছিলাম? তোর ভাই দুটো এখনো কোমাতে, তোর মামা মা জেলে, তোকে জেলে দিব। বল কে করেছে এইসব? বলছি তোমাদের এই সিকিউরিটি মধ্যে আমাদের 2জন লোক আছে, তাদের সাহায্য হয়েছে। রোহান পুলিশকে ফোন করে বলে ওর বাড়িতে আসতে। ঘন্টার মধ্যে পুলিশ আসে, লোক দুটোকে আর মুনকে ধরে নিয়ে যায়। তারপর সবার সাথে টুকটাক কথা বলে কুহুকে নিয়ে উপরে আসে। কুহুকে বিছানায় বসাতে কুহু বলল, আমি ওয়াশরুমে যাব। রোহান কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে কুহুর দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তোমার ওয়াশরুমে যাওয়া লাগে নাই? যেই আমি তোমাকে রুমে নিয়ে আসছি অমনি তোমার ওয়াশরুম পেয়ে গেল। আমি কি করব? কিছু করতে হবে না, একেবারে ড্রেস নিয়ে যাও, তারপর ফ্রেশ হয়ে এসো। কুহু ড্রেস নিয়ে গেল। রোহান মনে মনে ঠিক করল ওর মা এর কুৎসিত রূপটা ওর সামনে তুলে ধরবে না।
কিছু সত্যি না জানাই ভালো। থাক যেইভাবে আছে। কুহুকে আগলে রাখার জন্য আমি আছি। কুহু ফ্রেশ হয়ে আসতেই রোহানও ফ্রেশ হতে গেল। বেশ কিছুক্ষণ পর রোহান ফ্রেশ হয়ে আসতেই কুহুকে নিয়ে নিচে গেল কিছু খাওয়ার জন্য। অল্প কিছু খেয়ে ওরা উপরে চলে আসলো রেস্ট করতে। কুহু শুতেই রোহান দরজাটা লক করে দিয়ে কুহুর পাশে শুয়ে পড়ে। কুহুকে কাছে টেনে নিয়ে গভীর আলিঙ্গন করে কপালে চুম্বন দেয়। রোহান এবং কুহু একে অপরকে দেখতে শুরু করেছিল, তাদের চোখের মধ্যে এক অপরের প্রতি অপ্রকাশিত ভালোবাসা স্পষ্ট হয়ে উঠছিল। কুহু তার হাতের কনুইয়ে ভর দিয়ে রোহানের দিকে তাকালো, যেন কিছু বলার জন্য প্রস্তুত ছিল। রোহান ধীরে ধীরে কুহুর দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল, কুহু তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার হাসি, তোমার চোখের দীপ্তি সবকিছুই আমাকে মোহিত করে রাখে। কুহু একটু শ্বাস নিয়ে তার হাতটা রোহানের হাতে রাখল এবং তার চোখে অশ্রু জমে গেল। রোহান, আপনি আমার পাশে ছিলেন যখন আমি সবচেয়ে দুর্বল ছিলাম। আপনি ছাড়া আমি কিছুই না। কুহু গলার স্বরে কাঁপা শোনা যাচ্ছিল, কিন্তু তার মনের ভিতর এক অদৃশ্য শক্তি তাকে শান্ত রাখছিল। রোহান তাকে একে অপরের মধ্যে একটি গভীর সম্পর্কের মধ্যে রেখেছিল এবং তাদের হৃদয়ের অমল ভালোবাসা যেন সময়ের সাথে আরও দৃঢ় হয়। রোহান কুহুর ঘাড়ে নিজের নাকটা ঘষে বলল, ঘুমাও। ইউ নিড রেস্ট। কুহু রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে নিল। একটা সময় দুজন গভীর ঘুমে তলিয়ে গেল। ওরা ঘুম থেকে উঠতে উঠতে 4টা বেজে গেছে। বাড়ির সবাই তখন ঘুমে, কিন্তু এই দুজন কপতি তারা এখন দুপুরের খাবার খেতে ব্যস্ত। রোহান সুন্দর করে কুহুকে খাইয়ে দিচ্ছে। কুহু ও রোহানকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রোহান আর কুহু রুমে আসলো। কুহু গিয়ে বিছানায় উপর বসল। রোহান দরজাটা লক করে এসে কুহুর পাশে বসে কুহুর কোমর ধরে টেনে নিয়ে এসে তার কোলে বসিয়ে দিল। রোহান নিজের নাকটা কুহু নাকের সাথে ঘষছে আর নেশাক্ত কণ্ঠে বলল, তোমাকি বাঁধিব গভীর আলিঙ্গনে। স্বপ্নে তোমারই ছবি আঁকবো আমি শনে। অন্তরে মধুর সুর, চোখে ভালোবাসার ঝিলিক। পৃথিবী হারিয়ে যাবে এক হৃৎপিণ্ডে এক সঙ্গীত। হাতের রেখায় একাকার হবে ভালোবাসার লেখা। অন্তিম শ্বাসে আমি শুধু তোমাকেই চাহিবা। শুধু তুমিই হবে আমার দেহ প্রাণের বাস। এই নীরব ভালোবাসার চিরন্তন এক অবিরাম রাস। আস্তে করে কুহুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে কিস করতে লাগলো। আস্তে করে কুহুর জামার চেইনাটা খুলে কুহুর উন্মুক্ত পিঠে নিজের হাতটা রাখল। কুহু প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম। রোহান এক ঝটকায় কুহু নিচে ফেলে রোহান তার উপরে উঠে বিছানার সাথে হাত দুটো চেপে ধরে আবার অধরের সাথে নিচে অধর মিশিয়ে দিচ্ছে। আস্তে রোহানের স্পর্শগুলো বেসামাল হতে লাগলো। কুহু ছুটার জন্য ছটফট করছিল। রোহান আরও গভীরে নিজের সাথে মিশিয়ে নিল। সন্ধ্যায় রোহান অগ্নি পূজা, সোহেল এবং সানি প্রেস কনফারেন্সের জন্য প্রস্তুত হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তাদের টিম সম্প্রতি যে সফল অভিযানের জন্য কাজ করেছে তার ফলস্বরূপ জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে হবে। রোহান তার সাদা শার্টে বেশ গম্ভীরভাবে দাঁড়িয়ে টিমের দিকে তাকিয়ে বলল, আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের কাজের ব্যাপারে সবাইকে জানাতে হবে। সবাই জানুক এই অভিযানটি শুধু আমাদের জন্য নয়, দেশের নিরাপত্তার জন্যও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি পাশে দাঁড়িয়ে বলল, আমরা সফল। আইন এবং ন্যায়ের পথে বড় একটা পদক্ষেপ নিয়েছি আমরা। পূজা গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, এটা অনেক বড় দায়িত্ব। আমাদের যে সফলতা এসেছে সেটা দলের একে অপরের প্রতি আস্থা এবং সমর্থনের কারণে। সবাই কাজ করেছে একে অপরের জন্য। সোহেল হাসি চাপতে চেষ্টা করে বলল, এটা শুধু আমাদের কাজ নয়, আমাদের দেশের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। আমরা সকলকে জানাতে চাই অপরাধীরা আর পালাতে পারবে না। সানি একটু ঝুঁকে বলল, এটা শেষ নয়, আমাদের আরও অনেক কাজ বাকি। আমাদের জনগণের জন্য আরও কাজ করতে হবে। প্রেস কনফারেন্সে পৌঁছানোর সময় রোহান নিজের কথা আরেকটু দৃঢ়ভাবে বলল, আমরা সবাই একসাথে কাজ করেছি আর আগামী দিনে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব। আমাদের কাজের সঠিক ফলাফল পেতে সময় লাগবে, কিন্তু আমরা কখনো হাল ছাড়ব না। সবাই একে অপরকে সমর্থন জানিয়ে প্রস্তুতি নিতে শুরু করল। সাংবাদিকরা এসে পৌঁছাচ্ছিল আর রোহান, অগ্নি পূজা, সোহেল এবং সানি সবাই প্রস্তুত হয়ে দাঁড়ালো। অবশেষে রোহান প্রথমে মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করল, এটি আমাদের একটি বড় জয়। যাদেরকে আপনারা ধরেছে তারা তো আপনার আপনজন ছিল। আপনার রক্ত ছিল, আপনার বাবা, চাচা, ফুফু ছিল। তাদের বিষয়ে কি বলবেন? যখন সাংবাদিকের প্রশ্নটি উঠল পুরো পরিবেশে একদম চুপচাপ নেমে গেল। রোহান একটু সময় নিয়ে বিষয়টি ভাবলেন, তার চোখে এক ধরনের হতাশা এবং ক্ষোভ স্পষ্ট হয়ে উঠল। তবে তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে মাইক্রোফোনে উত্তর দিলেন, রোহান, আপনার প্রশ্নটি খুবই কঠিন। যারা আমাদের কাছে আপনজন ছিল, যারা আমাদের রক্তের সম্পর্কের মানুষ ছিল, তাদের সম্পর্কে কথা বলাটা কখনো সহজ নয়।
কিন্তু আমি এখানে আছি আমার পেশার প্রতি নিষ্ঠা বজায় রেখে, কারণ আমি জানি আমার দায়িত্ব কেবল আমার পরিবারের নিরাপত্তা নয়, বরং দেশ এবং জনগণের নিরাপত্তাও। তিনি কিছু সময় থামলেন এবং তারপর বললেন, এরা আমার বাবা, চাচা, ফুফু, যারা এতদিন আমাদের পাশে ছিল, তাদের ব্যাপারে কিছু বলাটা খুবই বেদনাদায়ক। তবে আইন যে কোন সম্পর্কের ঊর্ধ্বে সেটা আমাদের বিশ্বাস। তারা অপরাধ করেছে এবং তাদের শাস্তি প্রাপ্য। আমার দায়িত্ব ছিল সঠিক পদক্ষেপ নেওয়া। রোহানের চোখে এক ঝলক কষ্ট ফুটে উঠেছিল, তবে তার কণ্ঠ ছিল দৃঢ়। তিনি আরও বললেন, আমার ব্যক্তিগত অনুভূতি একপাশে রেখে আমি যে কাজ করেছি তা আমার পেশার প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধার অংশ। আমি আশা করি আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে। সবাই রোহানকে সম্মান জানিয়ে হাততালি দিতে শুরু করল। রোহান একটু এগিয়ে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, ধন্যবাদ। তবে এই সাফল্য এককভাবে আমার নয়, এটি আমার পুরো টিমের। আমাদের প্রত্যেকের কঠোর পরিশ্রম এবং অঙ্গীকারের ফলস্বরূপ আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। রোহান আবার সবাইকে একত্রিত করে বললেন, অগ্নি পূজা, সোহেল, সানি, আপনারা প্রত্যেকে এই অভিযানে এক অবিচ্ছেদ্য অংশ। আমরা জানি যে আমাদের কাজ এখানেই শেষ হয়নি। এখনও অনেক কিছু করার বাকি। তবে আমাদের কাজের সফলতা জাতির জন্য একটি বড় পদক্ষেপ। অগ্নি একটু এগিয়ে এসে বললেন, এই অভিযানে আমরা শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য এক নতুন সূচনা করেছি। কিন্তু এর জন্য যে ত্যাগ হয়েছে তা ভুলে গেলে চলবে না। পূজা, দেশের স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দিতে আমরা পিছুপা হব না। সোহেল, দেশের কাছে সর্বদাই আমরা প্রস্তুত। সানি, দেশ মায়ের কাছে নিজেকে বিলিয়ে দিছি। যতদিন বেঁচে থাকব ততদিন দেশ মায়ের সেবার করে যাব, ইনশা আল্লাহ। আবার একজন প্রেসের লোক বলে উঠল, সুলতানা শিকদার, উনি কিভাবে মা রা গেছে? আমরা যতটুকু জানি উনি আপনার শাশুড়ি। প্রেসের লোকটির প্রশ্নে রোহানের মুখে এক ধরনের দৃঢ়তা দেখা গেল, আর তার চোখে কোনো দুঃখের চিহ্ন ছিল না। তিনি মাইক্রোফোনে কণ্ঠ তুলে বললেন, রোহান, হ্যাঁ মিসেস সুলতানা শিকদার আমার শাশুড়ি ছিলেন, তবে আমি আপনাদের জানাতে চাই তিনিও একজন ক্রিমিনাল ছিলেন। আমার পরিবারে যাদের আমি ভালোবাসি তাদের মধ্যে একজনও অপরাধী হলে আমি তাকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। তার কার্যকলাপ আমাদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ছিল। রোহান কিছু সময় থামলেন, যেন তার নিজের অনুভূতিগুলো একত্রিত করতে পারছেন। তারপর বললেন, তার অপরাধের জন্যই তিনি যে পরিণতি পেয়েছেন তা আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই ঘটনাগুলি কখনোই আমাদের নৈতিক দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করবে না। আইনের চোখে সকলেই সমান এবং তার অপরাধের জন্য যা প্রাপ্য ছিল সেটাই হয়েছে। রোহান আরও বললেন, অপরাধের বিরুদ্ধে আমাদের সংগ্রাম কখনোই ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে নয়। আমি আমার দায়িত্ব পালন করেছি এবং আইনের প্রতি আমার অঙ্গীকার আজও অটুট। তার কণ্ঠে কোনো পরিবর্তন ছিল না, কোনো ধরনের অশ্রু ছিল না। এটা ছিল এক পেশাদার, নিষ্ঠাবান আইন প্রয়োগকারী কর্মকর্তার কথা। সবকিছুই যেন এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এবং রোহান বুঝিয়ে দিলেন যে তিনি কোনোভাবেই ব্যক্তিগত সম্পর্কের জন্য আইনকে নমনীয় করবেন না। রোহান তার কথা শেষ করে মাইক্রোফোনে তাকালেন, তারপর সাংবাদিকদের দিকে একবার চুপচাপ তাকিয়ে বললেন, এখানেই আমরা আমাদের প্রেস কনফারেন্স শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরপর রোহান এবং তার টিম মেম্বাররা একে একে স্টেজ থেকে নেমে গেলেন এবং সাংবাদিকরা তাদের কাজে। রোহান সোহেলের দিকে তাকিয়ে বলল, আমি চাইনি ওনার নামটা আসুক, তবুও আসলো। ওটা আসবেই, কারণ উনিও তো অপরাধী। রোহান একটা দীর্ঘশ্বাস ফেলল। বাসায় গিয়ে কুহুকে সামলাতে হবে। তাই সে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় দিকে রওনা দিল। রোহান বাসায় ফিরে এসে আগে ফ্রেশ হয়ে নিল, তারপর কুহুর কাছে গেল। কুহু চোখ দেখে বোঝা যাচ্ছে কুহু কান্না করেছে। কুহু রোহানকে দেখে বলল, আপনি আমাকে ঘৃণা করেন? আমার মা পাপ কাজের সাথে যুক্ত ছিল। ওরে আমার বোকা কুহু রানীরে, আমার বাবা, চাচা, ফুফুও পাপ কাজের সাথে যুক্ত, তাই বলে কি তুই ঘৃণা করিস? কুহু মাথা নাড়িয়ে না বলল। রোহান মুচকি হেসে বলল, তাহলে তোর কেন মনে হয় আমি তোকে ঘৃণা করব? তুই সবসময় আমার কাছে মায়াবতী ছিলি, আছিস আর থাকবি। মায়াবতী, মায়ার ছোঁয়া। চোখে লুকায় রাতের জোড়া। তার হাসিতে চাঁদের রূপ। মন চায় পেতে তার ধূপ। চোখের পাতায় রহস্যের ছায়া। মনের মাঝে জাগায় মায়া। নিঃশব্দে সে বয়ে যায়। স্বপ্নের ডালে আলো ছড়ায়। মায়াবতীর কথা মনে শত রঙের ছবি আঁকে। তাকে ঘিরে হৃদয় ভাসে। মায় মোরা এক ভালোবাসে। টপ করে চোখ থেকে এক ফোঁটা পানি গাড়িয়ে পড়তেই রোহান তার ঠোঁটা চোখের কোণে চেপে ধরে পানি চুষে নিয়ে বলল, তুই কি জানিস না তোর চোখ পানি আমার হৃৎপিণ্ডে আঘাত করে? তোর চোখের পানি হৃদয় বাজে। চুপচাপ হয়ে সব কথা সাজে। অশ্রুর স্রোতে ভাঙে সব দেওয়াল। মনের কোণে লাগে দুঃখের ঝড়কাল। তোর কান্নার শব্দ হৃদয়ে ধরা। কেমন করে বলি তুই ভুল করিস না। প্রাণের গভীরে তোর নাম লেখা।
তোর কষ্টে আমার বুক হয় শূন্য দেখা। তুই হাসলে যেন সব দুঃখ ফুরায়। তোর অশ্রু মুছে ভালোবাসা ঘুরায়। তোর চোখের পানি যে প্রাণ জ্বালায়, সে অশ্রু আমার হৃদয় পুড়িয়ে যায়। নে এইবার হাসত। কুহু মিষ্টি একটা হাসি দিল। রোহান বুকে হাত দিয়ে বলল, হায় মেরে রাব আমি মরে যাব। তেরি ইয়াদো মে খো যাব। দিল মে দার্দো আঁখো মে পানি। তেরি বিনা ये জীবন শুনি। মেরে রাব কেয়া করু। তেরি বিনা সব কিছু লাগ রাহা হ্যায় ভ্রম। তেরি ইয়াদো মে সায় মে জি রাহা হু। হায় আমি তো তু ঝসে দূর খো রাহা হু। রোহান ছন্দটি শেষ করে কুহুর কপালে অধর জোড়া ছুঁয়ে দিয়ে বলল, চল আজ একটু বাহির থেকে ঘুরে আসি। বাহির থেকে ঘুরে আসলে মনটাও হালকা লাগবে। দাঁড়া গিটারটা নিয়ে নেই। আর তুই চটজলদি রেডি হয়ে নে। সুন্দর একটা নীল শাড়ি পরে রেডি হয়ে নে। কুহু মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বসা থেকে উঠে আলমারি খুলে সুন্দর নীল জামদানির শাড়ি নিয়ে ওয়াশরুম চলে গেল। বেশ কিছুক্ষণ পর কুহু সুন্দর করে শাড়ি পরে নিয়ে হালকা সেজে হাতে এক মুঠো কাচের চুড়ি নিয়ে পরে নিল। রোহান কুহুর হাত দুটো ধরে হাতে উল্টো পিঠে চুম্বন করে বলল, মাশা আল্লাহ, মে মার হি যায়ঙ্গি। কুহু নিয়ে রোহান বাইক চালিয়ে চলল দূরে। সামনে ফুলের দোকান দেখে দুটো ফুলের গাজরা কিনল, একটা কুহুর চুলে পরিয়ে দিল, আরেকটা কুহুর হাতে পরিয়ে দিয়ে বলল, এইবার একেবারে পারফেক্ট। রোহান বাইক চালাতে চালাতে দূরে নির্জন একটা নদীর তীরে আসলো। তারপর ভাঙ্গা একটি নৌকাতে বসল। কুহু জুতা খুলে পানিতে পা ডুবিয়ে দিল। চন্দ্রের আলোয় চারদিকে আলোকিত হলো। চন্দ্রের আলো পানিতে পড়তে পানি চিকচিক করছে। চন্দ্রের আলো কুহুর শরীরই পড়তে কুহু চেহারা জলজল করে উঠল। রোহান কুহুর বাম গালে তিলটাতে অধর জোড়া ছুঁয়ে দিয়ে বলল, তু মেরা থা। মেরা হ্যায়। অউর সির্ফ মেরা হি রহেগা। রোহান আরো বলল, জানিস কুহু, তুই আমার হৃদয়ের সূক্ষ্ম অনুভূতি। যেমন মধুর সুরে বেজে ওঠে রাগিনী। চোখের পাতা যেন গল্প বলে। মনে মনে একে অপরকে জড়িয়ে চলে। তোর হাসি ছড়িয়ে যায় এই পৃথিবী জুড়ে। আনন্দে ভরে যায় আমার মনের কুলে। তোর প্রতিটি স্পর্শে হৃদয় নাচে। তুই আছিস তাই পৃথিবী সুন্দর লাগে। তোর শব্দগুলো হৃদয়ে বেজে ওঠে। এ যেন সুরের নতুন সৃষ্টির মতো। তুই যে আমার অনুভূতি অগাধ গভীর। তোর মাঝে আমার প্রেমের সব রং ফিরে। রোহান গিটারটা কাঁধ থেকে নামিয়ে তারপর গিটারটা টুংটাং করে গিটারটা বাজিয়ে গান গাইছে। कैसे कहूं इश्क में तेरा, कितना हूं बेताब में, आंखों से आंखें मिला के चुरा लूं तेरा ख्वाब में, तेरा दिल के टकिए टेल, मेरी मोहब्बत लिखी, तेरा साथ मेरी वफा, और मेरे साथ लिखी, वजह तुम हो, दिन में रातें मेरी, वजह तुम हो, तेरे लिए हाय जिया मैन, खुद को जो यूं द दिया है, तेरी वफा ने मुझको संभाला, सारे घमन को दिल से निकाला, तेरे साथ मेरा है नसीब जुड़ा, तुझे पाके अधूरा ना रहा, वजह तुम हो, दिन में रातें मेरी, वजह तुम हो। রাতে তারা বাহিরে থেকে ডিনার করে বাড়ি ফিরল। কুহুর মায়া মাখা মুখটা ধরে বলল, তোর এই মায়া মাখা মুখের কাছে তুচ্ছ সবই। তোর হাসির ঝলক যেন জোছনার চেয়ে মধুর কবি। তোর চোখে জলে চাঁদের আলো, সেখানে হারায় আমার প্রাণ। তোর ছোঁয়ায় মিশে যায় যেন সমস্ত হৃদয় ভরা গান। তোর ছায়া ছুঁয়ে হৃদয় ভরে জীবন পায় এক নতুন রূপ। তুইই আমার অন্তহীন প্রেম, তোরে ছাড়া পৃথিবী সুদূর রূপ। কুহু রোহানের গালে হাত দিয়ে বলল, আমি ভালোবাসা মানে শুধু রোহানকে বুঝি আমার হৃদয় কেবল আপনারই, বাস আপনাতে শুরু, আপনাতেই খতম আমার হৃদয়। নামাক দলিলটা আপনার নামে করে দিলাম। কথাটা বলে কুহু তার নরম ওষ্ঠ দিয়ে রোহানের সিগারেট খাওয়া অর্ধ ডার্ক গোলাপি ওষ্ঠটা তার দখলে নিল। আজ প্রথম কুহু রোহানকে চুম্বন করছে। অর্থাৎ আজ গভীর আলিঙ্গনের কুহু আহ্বান করছে রোহানকে। রোহানকে আর পায়কে এই শীতে নারী নামক উষ্ণতাকে না চায়, আর সেই নারীটি যদি হয় ব্যক্তিগত তাহলে তো কথায় নেই। রোহান কুহুর আহ্বানে সাড়া দিল। কুহুর শরীরের প্রতিটা ভাঁজে ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছে। সব বিষণ্ণতা ভুলে, সব অতীত ভুলে তারা ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ভালোবাসা সুন্দর পবিত্র, যদি সেই ভালোবাসাটা হালাল হয় তাহলে তো আল্লাহ রহমতে ভরে যাবে জীবনটা। পরের দিন সকালে যখন রোহান রেডি হচ্ছিল বের হওয়ার জন্য, তখন কুহু বলে, এই শুনুন। হুম বলেন, শুনতেছি। আমার হাতের ব্যথার জন্য তো এই বছর এক্সামটা দিতে পারছি না। হুম তো তাহলে আমরা একটা বেবি প্ল্যান করি। বেবি কিভাবে হয় আমি জানি না। কুহু ছোট ছোট চোখ করে বলল, আমি জানি, আপনি একটু এমবি দিবেন আর আমি বাচ্চা ডাউনলোড দিব। কুহুর মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে তাকায় রোহান, তারপর দাঁতে দাঁত চিবিয়ে বলল, এইসব ভো কথা কই থেইকা শিখছ তো?
তুই নিজেও একটা বাচ্চা, আগে নিজেকে সামলাতে শিখ, তারপর বাচ্চা নিব বলে কুহুর কপালে কিস করে। কুহুর আগে গাল ফুলিয়ে রাখে রোহান, গাল টিপে দিয়ে বলে, আমার কুহু পাখি, আমার বাচ্চা বউটাটা, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ বলে চলে যায়। দেখতে একটা মাস কেটে গেল। কুহু জানতে পারল সে মা হতে চলেছে। আরও একটা কথা, কুহুর সাথে সাথে ভাবিমাও মা হতে চলেছে। সন্ধ্যায় কুহু পাচারি করছে কিভাবে রোহানকে জানাবে যে ও প্যাগন্টে, রোহানই বা কিভাবে নিবে যে কুহু প্যাগন্টে। রোহানের গাড়িটা কেবল মাত্র বাসায় ঢুকল, গাড়ির শব্দ পেয়ে কুহুর হৃদস্পন্দনটা কেমন যেন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই বুঝি হৃদটা হাতে এসে বের হয়ে যাবে। হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। রোহান মেইন ডোরে কাছে এসে কলিং বেলটা চাপতে কাজের মেয়েটা দরজা খুলে দিল। মা আর ভাবিমার সাথে কথা বলে উপরে গেল। কুহু পিছনে দাঁড়িয়ে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে, যেন কিছু ভাবছে। রোহান এসেছে শুনতেও পায়নি। রোহান কুহুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার কুহু পাখিটা কি নিয়ে এত ভাবছে? আমি এসেছি সে শুনতেও পায়নি। কি এত ভাবছেন মিসেস আহমেদ? কুহু নিজেকে গুছিয়ে নিয়ে রোহানের দিকে ফিরে রোহানের শার্টের বোতামটা আস্তে আস্তে করে খুলতে খুলতে বলল, একটা কথা বলবো? হুম, শুনছি। রাগ করবেন না তো? কখনো করেছি? কুহু মাথা নাড়িয়ে না বুঝালো। তাহলে বলো। কুহুর ঠোঁট কাঁপছে, বুকটাও কাঁপছে। বুকের ভিতর টিপটিপ করছে, কণ্ঠনালী শুকিয়ে আসছে। কুহু নিজে ধাতস্থ করে বলল, আমরা 2 থেকে 3 হতে যাচ্ছি। রোহান বলল, বুঝলাম না, বুঝিয়ে বলো। কুহু রোহানের হাতটা কুহুর পেটে ধরে বলল, এই পেটে একটা প্রাণ আসতে চলেছে। আমাদের ভালোবাসার ফল। আপনি বাবা আর আমি মা হতে চলেছি। আরও একটা খবর আছে, ভাবিমাও প্যাগন্টে। মানে একসাথে 2টো বেবি হবে। অবিশ্বাস্য চোখ নিয়ে তাকিয়ে আছে। তারও শরীরে কেমন যেন অনুভূতি হতে লাগলো। তারপর আলহামদুলিল্লাহ বলে মুখে এক বিশাল হাসি দিয়ে সে হঠাৎ কুহুকে জড়িয়ে ধরে বলল, তুই জানিস এটা আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। কুহু, আমি কথা দিচ্ছি তোকে আর আমাদের সন্তানকে কোনো কিছুর অভাব করতে দেব না। এই পরিবারটা সুখ আর ভালোবাসায় ভরে রাখব। আমি জানি আপনি আপনার দায়িত্বটা পালন করবেন। রোহান কুহুকে কোলে তুলে নিয়ে বলল, আমার ছোট কুহু পাখিটা কতটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন তার পেটে আমাদের বেবি। কুহুকে খাটে শুইয়ে পর পর কিস করতে লাগলো পেটে, তারপর বেবির সাথে বকবক করতে লাগলো। কুহু গালে হাত দিয়ে দেখল তার সিআইডি অফিসারের পাগলামোগুলো। তারপর কুহুর পেটটাকে ছেড়ে দিয়ে মুখের কাছে আসতেই কুহু চোখ বন্ধ করে নিল। রোহান কুহুর ঠোঁটে ডিপলি কিস করল। কিস করা শেষে কুহুকে ছেড়ে দিয়ে বলল, আমি মিষ্টি খেয়ে নিলাম, তুই তো আর খাওয়াবি না? শয়তান ব্যাডা। দেখতে দেখতে 6টা মাস হলো। কুহুর ভাবিমা নেই, ওনাকে ওনার বাবা এসে নিয়ে গেছে। কুহুর মা বাবা থাকলে তো কুহুরও এমন ভাগ্য হতো। কুহু তার পেটে হাত দিয়ে বলল, তোর কপালটা খারাপ, করে তুই তোর নানা নানির আদর পাবি না। রোহান চুপ করে এসে কুহুর সামনে হাঁটু গেড়ে বসে ওর উঁচু পেটেতে ঠোঁটটা ছুঁয়ে দিয়ে বলল, কুহু, তোর মন খারাপ বলে আমার বেবিরও মন খারাপ। আমার বেবি জানে তাদের জন্য তাদের বাবাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। বসা থেকে উঠে কুহুর সামনে গিয়ে ওর কপালে চুম্বন করে বলল, আমি আছি তো, আমার ভালোবাসা কি যথেষ্ট নয়? আপনার ভালোবাসার কারণেই তো আজ আমি বেঁচে আছি, পূর্ণতা পেয়েছি শূন্যতা থেকে। রোহান কুহুকে জড়িয়ে ধরল। তারপর ছেড়ে দিয়ে বলল, বোন কোথায়? ভাইয়া স্কুলে নিয়ে গেছে। আর মা? মামুনি তো রুমে নাস্তা করে শুয়ে আছে, মনে শরীরটা ভালো না। শুনুন, আসার সময় মামনির জন্য ফল আর প্রেসারের ওষুধ নিয়ে আসবেন, ওগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে মেরি বিবিজান, আপনি সাবধানে থাকবেন। আর আস্তে ধীরে চলাচল করবেন। আসছি আমি বলে চলে গেল। কুহু রান্নাঘরে গেল, কাজের মেয়েদের দেখিয়ে দিচ্ছে কি কি রান্না করতে হবে। তারপর সে নিজের রুমে গিয়ে বেকনিতে পাতা চেয়ারে বসে পড়ল। নিজের পেটের উপর হাত রাখল আর বলল, ভারী দুষ্টু হচ্ছ তুমি। রাতে আম্মুকে কিক মারো, আম্মু তো ব্যথা পায়। এই 5টা মাস রোহানকে প্রচুর জ্বালিয়েছে কুহু। রাত 2টো নাই, 3টে নাই, এই খাবো সেই খাবো বলে আবদার করত, আর রোহান হাসি মুখে সেইটা করত। কুহু সার্থক এমন একজন জীবনসঙ্গী পেয়ে। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল। কুহুর এখন 7 মাস চলে। আজকাল মেজাজটা কেমন খিটখিটে থাকে তার। সন্ধ্যার আলো ম্লান হতে শুরু করেছে। কুহু ডাইনিং টেবিলে বসে ফল কাটার চেষ্টা করছে। রোহান ডিপার্টমেন্ট থেকে ফিরে দরজার কাছে দাঁড়িয়ে দেখে কুহুর কপালে ঘামের ছোট ছোট ফোঁটা জমেছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, তুই এটা কি করছিস? আমি তো আছি। তোর এসব কিছু করতে হবে না। তুই শুধু বিশ্রাম নিবি। কুহু মৃদু হেসে বলল, আপনি এত বেশি চিন্তা করেন কেন? আমি তো ঠিক আছি। রোহান ফলের ছুরি নিজের হাতে নিয়ে কুহুকে বসতে বলল। কুহু, এটা শুধু তোর ব্যাপার নয়। তোর ভেতরে থাকা আরেকটা প্রাণ আছে যার ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে।
তুই যতটা আরামদায়ক থাকবি ও ততটাই ভালো থাকবে। এবার চুপচাপ বসো। কুহু রোহানের এমন যত্নশীলতায় মুগ্ধ হয়ে মৃদু হেসে বলল, আপনি জানেন আপনি আমাকে আরো বেশি ভালোবাসতে শিখিয়ে দিচ্ছেন। রোহান হেসে বলল, তোর ভালো থাকা মানেই আমার ভালো থাকা। এই দুনিয়াতে তুই যে আমার জান্নাত। আমি তো এখন মোটা হয়ে যাচ্ছি, আপনার আর ভালো লাগবে না? রোহান কুহুর হাত দুটো ধরে বলল, কে বলেছে এইসব বাজে কথা? তুই জানিস তুই এখন কতটা কিউট হইছ, আল্লাহ না করুক কারো নজর না লেগে যায় আমার কাছে, তুই আর বাচ্চা গোটা পৃথিবী। এর ব্যাখ্যাও হয় না। নে তাড়াতাড়ি ফলটা খেয়ে নে। আমি ফ্রেশ হয়ে আসি বলে রোহান চলে গেল ফ্রেশ হতে। আর কুহু কিছু ফল খাচ্ছে। কিছু ফল খেয়ে কুহু উঠে সোফায় গিয়ে বসল। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। রাতে সবাই মিলে ডিনার করে একটু আড্ডা দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রোহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাতে পেটে ব্যথা, একটু চিৎকার করে উঠল। কুহুর চিৎকারটা পেতে রোহান ঘুম থেকে ধরফরিয়ে উঠে দেখে কুহু পেটে হাত দিয়ে ঠোঁট উল্টিয়ে বসে আছে। রোহান বুঝে ফেলল বেবি কিক মারছে। কুহু রোহানের দিকে তাকিয়ে বলল, আপনার বেবি আমার পেটের ভিতরে ডিজে পার্টি চালু করে দিছে। যেমন বাপ তার তেমন আন্ডা বাচ্চা। রোহান কুহুর মাথায় হাত দিয়ে বলল, আয় আমার বুকে আয়, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখবি বেবি আর এমন করবে না। রোহান পেটে হাত দিয়ে বলল, আমার সোনা বাবাই এমন করে না, তোমার আম্মুর তো কষ্ট হয়ে, আগে দুনিয়াতে আসো তারপর আমরা দুইজন মিলে জ্বালাবো। কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কুহু ঘুমিয়ে গেল। কুহু ঘুমিয়ে যেতেই রোহানও ঘুমিয়ে গেল। দেখতে দেখতে মাহেন্দ্রক্ষণ এসে গেল। বাড়ি দুটো বউকে একই হসপিটালে ভর্তি করানো হলো। সকাল থেকে বলছিল পেটে ব্যথা, তাই আর দেরি না করে নিয়ে আসলো। আর কাকতালীয় ব্যাপার, ভাবিমারও একই ঘটনা হয়। কিন্তু ভাবিমা তার বাপের ছিল, ও বাড়ি থেকে ফোন করলে বলে এই হসপিটালে নিয়ে আসতে। তারপর হসপিটালে নিয়ে আসে, বাড়ির সকলে উপস্থিত। কুহু যখন কিছুটা নার্ভাস হয়ে ওঠে তখন রোহান তার হাতে হাত রেখে বলল, কুহু সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের বাচ্চা তোর ভালোবাসার মধ্যে নিরাপদ থাকবে। আমি তোর পাশে আছি, তুই ভয় পাস না। কুহু চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নেয়। রোহান তার শক্তি, তার আশ্রয়। কুহু রোহানের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, এটা একটা নতুন জীবন শুরু হবে রোহান। আমি জানি আপনি সবকিছু ঠিকঠাক করতে পারবেন। আমাদের ছোট্ট প্রিয় মানুষ আসতে চলেছে, তাই না? রোহান চোখের কোণে জল জমে গেলেও হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ কুহু, তোর ভালোবাসায় আমাদের সবকিছু সুন্দর হবে। কুহুকে আর ভাবিমাকে একসাথে চেক আপ করে নিল ডাক্তাররা, তারপর বলল, বেবির তো নাড়াচাড়া করছে না, সিজার করতে হবে আপনাদের দুজনের। কুহু ভয় পেয়ে যায়। রোহান কুহুর হাতটা ধরে বলল, আল্লাহ আছে, উনি আমাদের সহায়। আর আমি আছি তো, ভয় কিসের? ডাক্তারদের বলল টি রেডি করতে। আর হসপিটালের সব ফর্ম ফিল আপ করে টাকা জমা দিল। টি রেডি করলো কেবিন থেকে ওদের। টিতে ঢুকানো হলো। সবাই টেনশনে আছে, আর রোহানের তো পাগল প্রায় অবস্থা। কুহু এবং ভাবিমাকে টিতে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাড়াতাড়ি কাজ শুরু করল। রোহান বাইরে দাঁড়িয়ে ছিল, তার চোখে তীব্র উদ্বেগ ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে অপেক্ষা করছিল। রোহান কষ্টে হলেও নিজেকে স্থির রাখার চেষ্টা করছিল, সে তার নিজের ভিতর থেকে সাহস খুঁজে বের করতে চেয়েছিল। কুহু, আমি তোকে একা কখনোই ছাড়ব না। আমাদের সন্তান নিরাপদে আসবে। আল্লাহর ইচ্ছায় সবকিছু ঠিক হয়ে যাবে। রোহান মনে মনে নিজেকে বলছিল। কুহু ও ভাবিকে অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা হলো। ডাক্তাররা দ্রুত কাজ শুরু করলেন। ডাক্তারদের একজন বললেন, মায়ের এবং সন্তানের সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। সবাই প্রস্তুত থাকুন। আমরা কাজ শুরু করছি। প্রথমে কুহুর দিকে মনোযোগ দিলেন ডাক্তাররা। তাদের দক্ষ হাতে সিজারিয়ান শুরু হলো। অপারেশন থিয়েটারের আলো কুহুর নিস্তেজ মুখে পড়ে তার দৃঢ়তাকে যেন ফুটিয়ে তুলছিল। ডাক্তার ধীরে ধীরে শিশুকে বের করার প্রক্রিয়া শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই এক শিশুর প্রথম আর্তনাদ ভেসে এলো। এটা একটি কন্যা সন্তান, ডাক্তার ঘোষণা করলেন। শিশুটিকে পরিষ্কার করে নার্সদের হাতে তুলে দেওয়া হলো। কুহুর পরে ডাক্তাররা দ্রুত ভাবিমা দিকে মনোযোগ দিলেন। একইভাবে সিজারিয়ান প্রক্রিয়া সম্পন্ন হলো। কিছুক্ষণের মধ্যেই আরেকটি শিশু পৃথিবীর আলো দেখল। এটি একটি পুত্র সন্তান, ডাক্তার আবার ঘোষণা করলেন। অপারেশন থিয়েটারের দরজার বাইরে, অপারেশন শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপচাপ কেটে যায়। সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে উদ্বেগ আর অপেক্ষার মুহূর্ত পার করছিল। রোহানের মনে তখনও উত্তেজনা আর অজানা ভয় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। নার্সেরা দুই নবজাতক শিশু হাতে নিয়ে বেরিয়ে এলো। সবার চোখ সেই মুহূর্তে সেই ছোট্ট শিশুদের দিকে আটকে গেল। নার্সের গলায় এক প্রশান্তি ফুটে উঠল। অপারেশন সফল হয়েছে। মা এবং দুই নবজাতক সম্পূর্ণ সুস্থ আছে।
এটি একটি কন্যা সন্তান এবং এটি একটি পুত্র সন্তান। রৌনক এসে তার সন্তানকে কোলে তুলে নিয়ে কানে কানে আজান দিল। রোহান সন্তানের দিকে তাকিয়ে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে কন্যা সন্তানটিকে প্রথমে কোলে নিল। ছোট্ট নরম শিশুটির দিকে তাকিয়ে তার হৃদয় আনন্দে ভরে উঠল। কানে কানে আজান দিল, তারপর বলল, তুমি আমার মেয়ে, আমার ছোট্ট রাজকন্যা। আমি তোমার জন্য সব করতে পারি, রোহান ফিসফিস করে বলল। পরিবারের সবাই সামনে এগিয়ে এলো। রোহানের মা চোখের পানি মুছে বললেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দর দুটি বাচ্চা আল্লাহ আমাদের দিয়েছেন। সবাই নবজাতকদের দেখে আনন্দে অভিভূত হয়ে গেল। রোহান এক পাশে দাঁড়িয়ে মনে মনে বলল, এটাই আমার জীবনের সেরা মুহূর্ত। আল্লাহ আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ পর কুহু ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। রোহান তার পাশে এসে মেয়েটিকে কুহুর কোলে তুলে দিয়ে বলল, দেখো আমাদের রাজকন্যা, আমি তাকে আজান শুনিয়েছি, এখন সে তোমার কোলে। কুহু ক্লান্ত হলেও মেয়েটিকে দেখে এক মৃদু হাসি দিল। বলল, আপনি সত্যিই একজন অসাধারণ মানুষ রোহান। আমাদের সন্তানদের জন্য আমি এতটা সুখী যে ভাষায় প্রকাশ করতে পারছি না। পরিবারের সবাই এই বিশেষ মুহূর্ত উদযাপন করল। কুহু ও ভাবি উভয়ই তাদের সন্তানদের কোলে নিয়ে তৃপ্তির হাসি হাসলেন। রোহান প্রতিজ্ঞা করল, তোমরা তিনজন আমার পরিবারে, আমি সব সময় তোমাদের পাশে থাকব। পরদিন সকালে কুহু ও ভাবি কিছুটা সুস্থ বোধ করছিলেন। পুরো পরিবার হসপিটালের কেবিনে একত্রিত হয়েছিল। রোহান দুই শিশুর যত্নে ব্যস্ত। সে নার্সদের কাছ থেকে কিভাবে নবজাতকদের খাওয়ানো ও গোসল করানো হয় তা শিখছিল। কুহু বলল, রোহান, তুমি তো বাবার ভূমিকা নিতে শুরু করেছ। রোহান হেসে বলল, তোমাদের সবার দায়িত্ব আমার। ডাক্তার কুহু ও ভাবিকে হসপিটাল থেকে ছাড়ার অনুমতি দিলেন। দুই মায়ের মুখে ক্লান্তির ছাপ থাকলেও তাদের চোখে ছিল গভীর তৃপ্তি। রোহান নিজের কন্যা সন্তানকে সাবধানে কোলে তুলে নিল আর রৌনক নিজের পুত্র সন্তানকে কোলে নিয়ে স্নেহ ভরে তাকিয়ে রইল। গাড়ি রেডি ছিল। রোহান গাড়ির দরজা খুলে প্রথমে কুহুকে বসতে সাহায্য করল। এরপর কন্যা সন্তানকে সাবধানে পাশে রাখল। অন্যদিকে রৌনক তার স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে গাড়িতে উঠল। পরিবারের সবাই খুশিতে আত্মহারা। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই দুই নবজাতককে বরণ করে নিল। ঘরের ভেতর ফুল দিয়ে সাজানো হয়েছিল। রোহানের মা দুই শিশুকে কোলে নিতে চাইলে রোহান মৃদু হেসে বলল, আমার রাজকন্যাকে আর ছাড়ছি না। মা বললেন, আরে বাবা, তুই তো আগেই ওর সবচেয়ে বড় অভিভাবক হয়ে গেছিস। রৌনক তার পুত্র সন্তানকে নিয়ে সবার কাছে এসে বলল, দেখ, আমার ছেলে একেবারে আমার মতো হয়েছে। এই কথাটা শুনে সবাই হেসে উঠল। কুহুর অনুভূতি। কুহু রোহানের দিকে তাকিয়ে মৃদু হাসল। বলল, এটা যেন স্বপ্নের মতো লাগছে রোহান। আমাদের সন্তান, আমাদের ভালোবাসা আর পুরো পরিবার একসঙ্গে। রোহান মেয়েটির দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের আশীর্বাদ। আর এই মেয়ে আমার রাজকন্যা, আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। রোহান কুহুর হাতটা ধরে বলল, একই বন্ধনে বাঁধা দুজনে, প্রেমের বাণী গায়ে চিরকাল শনে। হৃদয় হৃদয় ঢোলে একতা সুর, মিলনের রেশে পূর্ণ হয়ে সুর। সুখের পথে ছায়া হয়ে দাঁড়িয়ে, দুঃখেরা ক্ষণে ক্ষণে ভেসে যায় দূরে। সময়ের বাঁকে একে অপরের হাত, জীবনের আঙিনায় চলে নতুন রাত। তাদের প্রেমের চিরন্তন আলো ভেঙে দেয় মেঘ, তৈরি করে ভালোলাগার জোর। একই বন্ধনে বাঁধা দুই প্রিয় মাটি, তাদের ভালোবাসা অস্তিত্বের সত্যি। ভালোবাসি প্রাণপ্রিয় স্ত্রী তোমাকে, আমিও আপনাকে ভালোবাসি প্রাণপ্রিয় স্বামী।